Alrighty, kids. Does anybody know what time it is? It's time for the Bull Bite Podcast, sir. Another BulletBite.com podcast. Grab onto your seats because we're going flying. হ্যালো পোলা এবং মায়া পানরা, সবার কি খবর? আমি তো আপনাদের সাথে আছি আবারও মায়া পান, কিন্তু এবার আমার সাথে জাইকু নেই। আমাদের সাথে আবারও সেই পুরানো মানুষ শিয়াল ভাই আছে। হ্যাঁ, বন্য বের হওয়ার পর তো আমি ফাইনালি জঙ্গল থেকে বের হলাম এবার। ও আচ্ছা, বনের শিয়াল এখন ঘরে চলে আসছে। হ্যাঁ, আসতেই হলো। আপনারা বন্য এরকম ভাবে চেয়েছেন। নতুন করে পুরানো বাতের ব্যথা। কি 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 তো শিয়াল ভাই, আপনি তো ছিলেন না। ঘরে না থাকলে কি হবে, ফোরামে তো আসতেছে। ও আপনার, হ্যাঁ ফোরামে তো দেখলাম আপনার অনেক সার্কাস্টিক পোস্ট। ওয়েল কি করবো, অত সময় তো হয় না, বুঝো না, বন জঙ্গলে তোমার এই 3G কেটে যায়, আবার থাকে, আবার এজ আসে, কত কিছু আছে না। হ্যাঁ, শিয়ালরা তো হুক্কা খাওয়া ছাড়ে, তো আমাদের শিয়াল আবার হচ্ছে সার্কাস্টিক পোস্ট ছাড়ে ফোরামে। ওইটা হলো হুক্কা হওয়ার বাংলা ভার্সন। তো আপনি যখন ফোরামে ছিলেন তাহলে তো জানেনই আমাদের দুঃখের খবরটা। হ্যাঁ হ্যাঁ, খুবই দুঃখজনক ব্যাপার যে পোলাপাইনের কনসার্টটা ঠিক মতো হতে পারলো না। মানে আমরা চেষ্টা করলাম, তাও মানে শেষ মুহূর্তে অনেক গ্যাঞ্জাম লেগে গেল। যদিও আশা করতেছি আবার করা হবে, তাই না? সেটা কবে হবে আমরা জানি না, মানে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো দেখা যাক, হয়তো নতুন ব্যান্ড আর নতুন লাইন আপ নিয়ে আমরা আবার করা হবে এই বছর or next year. তবে এটা বলা যায় যে এটা হবে আমাদের প্রথম কনসার্ট, এবং হোপফুলি আমাদের যেটা এখন হলো আমরা সেটা পুষিয়ে দেবো আমাদের নেক্সট কনসার্টে। হ্যাঁ, আমরা অনেক কিছু শিখলাম, আমাদের কি কি করা দরকার আমরা এরপর ঠিক মতো নিয়মিত করে যাবো আর কি। তো কিন্তু মানে আমাদের দুঃখজনক ব্যাপার হলো, মানে আমরা তো ওরকম নিচে নামতে পারি না। যেমন তুমি চিন্তা করো সিগারেট কোম্পানিগুলো এখন পুরো পৃথিবীর তোমার মানে এত অ্যান্টি স্মোকিং এইটাই হচ্ছে, তো এখন সিগারেট কোম্পানি ওদের মানে এত লস খাচ্ছে, ওরা কি করবে বুঝতে পারছে না। এই জন্য হচ্ছে বাংলাদেশে এখন সিগারেট কোম্পানিগুলো, আসলে এটা সিগারেট কোম্পানি, এটা হচ্ছে বিড়ি কোম্পানি। ওকে, মানে আরো লোয়ার স্ট্যান্ডার্ড, এক্স্যাক্টলি। তোমার মানে বিক্রি হয় না এখন, তোমরা মানে কি করবে না করবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন রেডিও ম্যানিয়া সিডিটা ফ্রি দিব, তোমরা 3টা না কয়টা, 5টা প্যাকেট দেখাতে হবে, যে প্রুফ অফ পারচেজ দেখাতে হবে। আচ্ছা, আমি যদি বিড়ি কিনে ধরো সাপ্লাই করি অন্যদেরকে, আর যদি বই যে না আপনারা শুধু বিড়িটা পাবেন, কাভারটা আমার, কাভারটা আমার কাজে লাগবে, এটা আমার অনেক অনেক কাজে লাগবে। I don't know, আপনি ট্রাই করতে পারেন বাংলাদেশে। যাই হোক, আমরা তো but that was really, কি বলবো, it was really awkward, মানে awkward and clever আমি বলবো। মানে এই কোম্পানি যারা মার্কেটিং এ আছে, I mean it was Aki's beer, right? No, it wasn't. It could have been Aki's beer. একটা বিড়ি ছিল। আপনার বিড়ির দরজা খুলে দিল এই অ্যালবামটা। নতুন নতুন বিড়ি চিনবেন আপনি। হ্যাঁ, এখন শুধু মানে হুক্কা হওয়ার সাথে হুক্কাটা মারলেও যদি মানে তাহলে হয়তো কাজে লাগতো। বিড়ি হওয়া। তো যাই হোক, রেডিও ম্যানিয়া ছাড়াও তো আরো কিছু অ্যালবাম বের হলো, তাই না? হ্যাঁ, রিয়েল অ্যালবাম যেগুলো আর কি, মানে যেগুলি দোকানে গিয়ে কেনা যায়, রাইট? হ্যাঁ, তো চলো আমরা আমাদের 2020 টিমের কাছে যাই রিভিউর জন্য। চলেন যাই। হ্যালো পোলাপাইন, আমরা 2020 টিম আজকে আবার চলে আসছি। সত্যি কথা বলতে, দেশে যে বন্যায় দুরবস্থা, তার মধ্যে কোনো মিউজিক অ্যালবাম বের হবে আমরা একটুকুও সেটা আশা করি নাই। তারপরও বেশ কিছু অ্যালবাম বের হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। সো মায়াবি, আজকে আমরা কোনটা দিয়ে রিভিউ শুরু করবো? চলো কাকনের মেঘ বৃষ্টি আর হেয়ালির গান, ওই অ্যালবামটা দিয়েই আরম্ভ করি। কাকন হচ্ছেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, একজন প্রবাসী শিল্পী, আর উনি আর ওনার হাজবেন্ড নিয়াজ আহমেদ অংশু, ওনারা মিলে আর কি এই অ্যালবামটা বের করছেন। এবং এই অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জমেন্ট আর সুর টুর সবকিছু কিন্তু এই ওনার হাজবেন্ড নিয়াজ আহমেদ অংশু উনি করেছেন।
পুরোটা অ্যালবামের কম্পোজিশন একজনের করা হলেও কিন্তু আপু যথেষ্ট ভ্যারিয়েশন আছে। যেমন ধরো মনে মনে কানাকানি, এই গানটা একটু সালসা টাইপের কাজ আছে। রাতের হাওয়া বলে এই গানটা আবার একটু ক্লাসিক্যাল গজল টাইপের। রাতের হাওয়া বলে গানটা তো আমার অসম্ভব ভালো লাগছে, এত সুন্দর করে গাইছে আর ওনার ভয়েসটা এত পাওয়ারফুল এখানে, আর সাথে যে মানে একটা ফিউশন ভাব আছে, সবকিছু মিলে ক্লাসিক্যাল গজল সবকিছু মিলে এত সুন্দর করে কম্পোজিশন করা হয়েছে। মানে আমার কাছে এই অ্যালবামের সবচেয়ে বেস্ট গান এইটাই মনে হয়েছে। Who knows, maybe they are next part. Yeah. আমার কাছে কিন্তু এই অ্যালবামে সবচেয়ে বেশি ভালো লেগেছে আকাশ গেছে ফুলে। এই গানটার লিরিকটা কেমন একটু মজা লাগছে আমার কাছে, এর একটু অন্য ধাঁচের লিরিক, এন্ড আমার কাছে বিটটাও বেশ ক্যাচি মনে হচ্ছে। আসলে আমার এই অ্যালবামের গানগুলো শুনে মনে হয়েছে কি, ওই যে আগের দিনে যে আধুনিক গানগুলো হতো না, সেই 1960s 70s এর দিকে শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌসী রহমান, নীলুফার ইয়াসমিন, ওনারা যে টাইপের গানগুলা গাইতো আর কি, ঠিক মানে কাকনের গাওয়ার ভঙ্গি এবং এই অ্যালবামের গানগুলা ঠিক ওই টাইপের। আচ্ছা আপু, এই অ্যালবামে আমার একটা কোয়েশ্চেন আছে। একটা গানের নাম আছে গুনগুন কোকিলা। আচ্ছা, গুনগুন ভোমরা হয় না? কোকিলা কুহু কুহু করে, গুনগুন করে না, এটা ঠিক। কি জানি, যে গান লিখছে সেই জানে কেন লিখছে। বাট অ্যালবামটা কিন্তু খুবই ভালো হয়েছে, এন্ড আপনারা সবাই শুনে দেখতে পারেন গান। ওকে, আমাদের নেক্সট অ্যালবাম ফাহমিদা নবীর আমার বেলা গিয়ে যায়, এবং এটা হচ্ছে ওনার প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম। এটাতে মিউজিক অ্যারেঞ্জ করেছেন পার্থ মজুমদার, উনি হচ্ছে বাপ্পা মজুমদারের। উনি খুবই সিনিয়র একজন শিল্পী এবং উই রেসপেক্ট হার, এবং ওনার আধুনিক গান আমরা সবাই মনে প্রাণে ভালোবাসি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। আচ্ছা, এই যে এই অ্যালবামে না মাঝে মাঝে তো দেখা পাই যে গানটা গাইছেন আর কি উনি, আমি তো আরো কয়েকটা ভার্সন শুনছি, কিন্তু ফাহমিদা নবী যে ভার্সনটা গাইছেন ওইটা তো কখনো শুনি নাই। বন্যার ভার্সনটা শুনছি সবাই গাইছে, যে কীর্তন স্টাইলে যেটা, কিন্তু এইটা এখানে উনি পুরা অন্যরকম করে গাইছেন। তো আমি বুঝলাম না যে এই গানটা কি আসলেই সবসময় দুইটা ভার্সন ছিল নাকি নতুন করে গাইছেন। বাট নতুন করে তো গাওয়ার কথা না, কারণ ওনারা তো বলছেন যে গানগুলা অবিকৃত রেখে যেরকম আছে সেরকম করেই ওরা অ্যালবামটা করছেন। আমি এই গানটার একটা ভার্সন শুনেছি, সেটা হচ্ছে রেজনা চৌধুরী বন্যার গাওয়া, এবং ওইটা শোনার পরে এটা শুনেই আমার কেন যেন মনে হচ্ছে যে ফাহমিদা নবী অ্যাকচুয়ালি এই গানটাকে একটু butchered করছে, লাইক ইউ নো। রবীন্দ্রসঙ্গীত ডাজন্ট ম্যাটার, সে যত বড়ই শিল্পী হোক, রবীন্দ্রসঙ্গীতকে তার মতোই থাকতে দেওয়া উচিত। এক্স্যাক্টলি, সে রবীন্দ্রসঙ্গীতে একটা গাম্ভীর্য আছে, এবং এই অ্যালবামটা তো শুধু গাম্ভীর্য দিয়েই ভরা। আমার কাছে তো এটাই মনে হয়েছে, মানে যে গানটাই শুনছি সেইটাই মানে এত ঠান্ডা ঠান্ডা, এত নীরব নীরব। আর মেইন যে জিনিসটা আমি বুঝতেছি না, যে আগেও বলছি যে এই গানগুলো তো আগেও শুনছি, অন্য মানুষেরও গাওয়া শুনছি, অনেকেরই গাওয়া শুনছি, কিন্তু এরকম তো লাগে নাই। আরেকটা কথা হচ্ছে, ওই যে ফুলে ফুলে গানটা শুনছো? হ্যাঁ। আচ্ছা, ওইখানে রেলগাড়ির সাউন্ড কেন? আমি তো গানটা অনেকবার শুনেছি, মানে এত ছোট থেকে এই গানটা প্রচুর বার শুনেছি। আমার ইমাজিনেশনে এই গানটার সাথে আশেপাশে 24 মাইল রেডিয়াসে কি 100 মাইল রেডিয়াসে আমি কোনো রেলগাড়ি ইমাজিন করি নাই। আমিও সেটা বুঝলাম না তো, যে রেলগাড়িতে সাথে ফুলে ফুলে ঝুলে ঝুলে কি সম্পর্ক। না না, পাখির গান থাকলে একটা কথা ছিল যে আচ্ছা বাগানে ফুল দেখে গানটা গাইতেছে আর পাখিরা গান গাইতেছে পিছনে, ওরকম কিছু। বাট আই ডোন্ট নো। এনিওয়ে, আমি মনে করি কারো যদি ঘুমের প্রবলেম থাকে যে বা ইনসামনিয়াক হয়ে থাকেন, প্লিজ অ্যালবামটা কিনেন, শুনেন, আপনাদের খুবই কাজে আসবে। আরেকটা মিক্সড অ্যালবাম বের হচ্ছে বেশ কতগুলো নতুন এবং পুরোনো ব্যান্ড নিয়ে, নাম হচ্ছে অন্যরকম, এবং এই অ্যালবামটা অর্গানাইজ করেছে নির্ঝর ব্যান্ডের জয়। আচ্ছা, এই অ্যালবামে ওই অবতার নামে একটা নতুন ব্যান্ডের একটা গান আছে বাংলাদেশ, যেটা আমাদের দেশকে নিয়ে লেখা, এবং আমার তো খুবই ভালো লাগছে এই গানটা, স্পেশালি লিরিক্সটা এত সুন্দর হয়েছে, অ্যান্ড বর্তমানে দেশে যে অবস্থাটা চলতেছে ওইটার সাথে পুরো মিলে যায়। এই গানটা খুবই এনার্জি, গানটার দিকটা খুবই সুন্দর, অ্যান্ড ওভারঅল আমারও ভালো লাগছে। হ্যাঁ, এরপর এই অ্যালবামে আমার এই গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে,
যেটা হচ্ছে দলছুটের ভাগ্যে। ওনাদের কাছ থেকে তো অনেকদিন পর এরকম একটা গান পাওয়া গেল, এবং আমি জানি না কার কি মনে হচ্ছে, তবে আমার কাছে এই গানটা বাবার একটু অন্য ধাঁচের মনে হচ্ছে, স্পেশালি লিরিকটা এবং গানের মিনিংটা। তোমার তো ভালো লাগবেই, তাই না? কি মুঠোয় বন্দি বর্ণমালা, তারপর কি খামখেয়ালি ব্যাকরণ, এই টাইপের লিরিক্স যখন পাপ্পা গাইতেছে, তোমার তো ভালোই লাগবে। আসলে গানটা খারাপ না, সুন্দর আছে, বাট আমার কাছে মনে হচ্ছে কি ওই দিন বাড়ি যায় অ্যালবামটাই আমি শুনতেছি ওরকম। কি জানি, আমার একটু অন্যরকমের মনে হচ্ছে। যাই হোক, তোমার তো খুব পছন্দের গান আছে। আমার কোনটা পছন্দের গান? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্য ট্র্যাপের যে নদী গানটা। প্রিয় প্রিয় আসলে না, কিন্তু গানটা শুনে প্রথমে আমার যে কথাটা মনে হয়েছে যে এটা কি বাসর রাতের গান নাকি, কারণ এটা লিরিক্সটা ওইরকম তো যে কি আছে লুকানো ওই দুটি চোখে, তারপর কতক্ষণ পর বলে যে নয়নে নয়ন রেখে কখন যে হয়ে গেছে ভোর, আজকে এই রাত শুধু মোর, তুমি শুধু মোর। ওইটাই কি করবো, এই টাইপের লিরিক্স দিছে, যে শুনবে তার মাথায় এইটাই আসবে শিওর। আমার তো কিছুই মনে হয় না, হয় আমি তাকে বেশি মনোযোগ দিয়ে শুনি নাই, অথবা লেটস মুভ অন, ওইদিকে আর ঘাটাঘাটি না করাই ভালো। তো নেক্সট আরেকটা গান যেটা আরিয়ান নামের একটা ব্যান্ড গাইছে, কষ্টের মেঘ টাইটেল, ওইটা শুনে তো মানে মনে হচ্ছে যেন পুরো অঞ্জন দত্তের গানগুলোর মতো, তাই না? আমি তো প্রথমে ভাবছিলাম কি ব্যাপার, ইন্ডিয়ান একটা ব্যান্ড আছে না আরিয়ান, ওরা কি বাংলা গান গাওয়া শুরু করলো? আচ্ছা যাই হোক, গানটা আছে, অঞ্জন দত্তের গান আমার যেহেতু ভালো লাগে, এই গানটা খুব একটা খারাপ লাগে না। এখন তো দেখি সবাই হিন্দি গানের নাম কপি করে, যেমন রাগা, তারপর যাত্রী, তো আরিয়ান্স আর কি, ওরাও বাদ থাকবে কেন? আর এই অ্যালবামে পুরাতনদের মধ্যে সোলসের একটা গান আছে, কথা দিলাম। এটা ফার্স্ট অফ অল ইট ডিডন্ট সিম লাইক সোল, এন্ড সেকেন্ড অফ অল কি হয়েছে গানটা আমি বুঝি না। আমি এটা শুনছি, আমার খুব একটা ভালো লাগে না। দেন এগেন সোলসের এখন যে গানগুলো গায়, আগের অ্যালবামটা ঝুট ঝামেলা, ওইগুলো আমারও ভালো লাগে না, কারণ ওনারা এত পুরানা ব্যান্ড, অনেক কিছুই, অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে দিচ্ছেন আগে। তো ওনাদের থেকে আশা থাকে বেশি, আর যে নতুন কিছু ওনাদের নিজস্বতা রেখেই নতুন কিছু আমাদেরকে দিবেন, বাট সামহাও দেখা যাইতেছে ওনারা ওই একই জায়গায় আটকে আছেন, ঘুরে 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 ওই একই রকম গান দিতেছেন, বানাইতেছেন। এই অ্যালবামে কিন্তু অন্তর্লোক একটা নতুন ব্যান্ড, এবং ওদের একটা গান আছে এই অ্যালবামে, তুমি আছো। এই গানটা আমার কাছে একটু ভালো লেগেছে, কারণ ওয়াদের মায়া অনেকটা গান ছিল যেটা অনেকটা এটার মতো। আছে, এই গানটা বেশ ভালোই আছে। ও আচ্ছা, আর তো ভুলেই গেছি আসল গানটার কথা মেনশন করতে, সেটা হলো নির্ঝর ব্যান্ডের তুমি টাইটেলের গানটা। আমার তো খুবই ভালো লাগছে, এত রোমান্টিক একটা গান, সব শুনলে মনে কেমন কেমন জানি লাগে। আচ্ছা, এনিওয়ে মুভিং অন, আরো বেশ কয়েকটা অ্যালবাম বাইর হচ্ছে কিন্তু এইবার, কিন্তু আমরা সময় পাই না এইগুলার শোনার বা রিভিউ দেওয়া। যেমন নবনীতা নামের একজন নতুন আর্টিস্ট, ওনার অ্যালবাম বাইর হয়েছে তুমি যন্ত্র আমি যন্ত্রী, লালনের গান দিয়ে এই অ্যালবামটা করছে। তারপর একটা মিক্সড অ্যালবাম কিন্তু বের হয়েছে, কে আকে অন্য ছবি, যেখানে শাফিন আহমেদ, টিপু ওনারা গান গাইছেন। বাট কি করবো, সময় পাই নাই তো, এত গান, এত অ্যালবাম বাইর হয়েছে এবার, মানে দেশের বন্যা পরিস্থিতি, তারপরেও যে এত অ্যালবাম বাইর হয়েছে, এটা তো আশ্চর্যের বিষয়। বাট আমরা শুনতে পারি নাই, সময় পাই নাই, কি আর করা। তো সবাই আজকে আমরা আল্লাহ করতেছি, পরে দেখা হবে। স্বপ্নের কান্না জীবনের আদ্যপান্ত
2-3টা মিক্সড অ্যালবাম তো বের হলো এবার। হ্যাঁ আর ঈদ যেহেতু আসছে সামনে, ঈদ মানেই হচ্ছে মিক্সড অ্যালবামের ছড়াছড়ি। হ্যাঁ আই মিন ঈদের তো আরো তো আমরা তো অলরেডি জানি কয়েকটা বের হবে তাই না, মিথেরটা বের হচ্ছে, তারপর আশিকো একতা, তারপর শিরোনামহীনের নিয়ন আলো স্বাগতম তো আছে। এক্স্যাক্টলি, নিয়ন আলো স্বাগতম তো শিরোনামহীনের জিয়া ভাইয়ের অ্যারেঞ্জমেন্টে হচ্ছে। হ্যাঁ, তো আমরা আশা করি আমরা আরো জানবো ডিটেলস কি হচ্ছে না আজকে হচ্ছে। আমার সাথে কথা বলার সময় গুডি গুডি। তো এছাড়া তো মিক্স অ্যালবাম ছাড়া তো মানে আরো আর্টিস্টদের অ্যালবাম বের হচ্ছে। ও হাবিবের না একটা অ্যালবাম বের হওয়ার কথা, ওটা তো সেই আদিকালে কবে আর শুনছিলাম। ভ্যালেন্টাইন্সে বের হওয়ার কথা ছিল, যে কি ভারতীয় বাংলা গান নিয়ে। হ্যাঁ, কিন্তু না, ওটা না, কি না, হলো? গত এপিসোডে তো আমাদেরকে জাইকো বললো যে লন্ডনের একটা মেয়ে শিরিন, ওকে নিয়ে যে একটা ফোক রিমিক্স একটা অ্যালবাম করার কথা। সো আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মাই ডার্লিং ওয়াহিদ, আমি তো পার্সোনালি তো ওয়েট করছি অ্যালবামের জন্য, বাট এই অ্যালবামের মধ্যে কাওয়ালি কিছু গান থাকে, সো আই এম কাইন্ড অফ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। দ্যাটস ইন্টারেস্টিং। একটু ডিফারেন্স ধাঁচ হাবিবের কাছ থেকে, কারণ ওর তো একটু একই ধাঁচের হয়ে না, ও যাচ্ছিল। মানে আগে যেগুলো কৃষ্ণর সাথে করেছে কিংবা মায়া অ্যালবামে করেছে সেগুলোর মধ্যে বেশিরভাগ ছিল হ্যাঁ, টেকনো ছিল, সো তার থেকে একটু কাওয়ালি ধাঁচের রিমিক্স ওই- করা একটু অন্যরকম হবে। it should be nice. স্টোইক ব্লিসের নতুন অ্যালবাম বের হওয়ার কথা তাই না, নামটা কি জানি? কল্পনার বাইরে। হ্যাঁ, ওর তো ডেমো দেখলাম ফর্মে। হ্যাঁ, আমার ওই ডেমোটা খুবই ভালো লেগেছে, রাত্রি জাগা, ইটস ভেরি ভেরি নাইস। তো যেই একটা কমেন্ট আমার মানে খুবই ক্যাচি লেগেছে ফোরামের মধ্যে, সেটা হচ্ছে শাকিব আহমেদের করা, যে স্টোইক ব্লিস এতদিন তো ছিল হিপ হপ, সো হোপফুলি এটা হিপ হপ থেকে হিপ হপ হবে, অ্যাকচুয়ালি হপিং করা শুরু হবে। হপিং করা শুরু করবে। বাট নো রিয়েলি, আমি রাত্রি জাগা গানটার মধ্যে যতটুকু শুনেছি 1.5 মিনিট, তো ওটার মধ্যে কোনো র‍্যাপ নাই, কিছু নাই, জাস্ট কিন্তু মানে এরপরও তো তোমার ধরো, ভেরি নাইস সং, ভেরি নাইস সং। হ্যাঁ কিন্তু এরপরও তো ধরো তোমার এটা ওদের কত 2 বছর হলো আগের অ্যালবামের থেকে, আর মাঝখানে তো আমরা আরো অনেক র্যাপ আর হিপ হপ শুনলাম, রাইট। তো ইট উইল বি ইন্টারেস্টিং যে আমি আশা করব যে স্টোইক ব্লিস যেমন ওদের ফার্স্ট অ্যালবামে আবার জিগার মতো একটা ক্যাচি সং আমাদেরকে উপহার দিয়েছিল, যেটা মানে পুরো বাংলাদেশ ভেসে গেছে। হ্যাঁ, কত কমার্শিয়াল হলো, তারপর অনেক কিছু হয়েছে, সো হোপফুলি এই অ্যালবামের মধ্যে আমরা এরকম ক্যাচি কোনো গান টান পাবো, তা অ্যাট লিস্ট আশা করা যায়। ও তারপর তো BIM ব্রাদার্স ইন ম্যাডনেস, ওদের তো অ্যালবাম বের হওয়ার কথা, জলজ খেলা, ওদের বেশ কয়েকটি ডেমো আছে আমাদের ফোরামে। আমাদের তো একদম মনে আছে যে আমাদের দ্বিতীয় কি তৃতীয় এপিসোডে আমরা ওদের নীলিমায় গানটা আমরা প্লে করেছিলাম। হ্যাঁ, কারণ তখন আমাদের 3টা ডেমো আমরা শুনেছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলবো, BIM, these two brothers, they are really like কি বলবো really talented. এত মানে গানের কথাগুলো যেমন সুন্দর, কম্পোজিশন যতগুলো শুনলাম খুবই সুন্দর, একটার থেকে আরেকটা ডিফারেন্ট। আমার মনে হয় যে এই অ্যালবামটা খুবই মানে ওদের ডিবিউট অ্যালবাম হিসেবে খুবই খুবই ভালো সাড়া পাবে। হ্যাঁ, এবং মানে বাংলাদেশের বাইরে থেকেও মানে একটা ব্যান্ড মানে এরকম ভাবে আসার, স্পেশালি মানে তোমার পুরো ওয়েস্টার্নাইজড গান না আনাতে, মানে ইটস আ মিক্স, কিন্তু আমাদের বাংলাদেশে কোন ব্যান্ডের গান মিক্স না, তাই না? তো ইটস নাইস, ভালোই লাগে। হ্যাঁ, এতদিন দেখা যেত যে বাইরের কান্ট্রিগুলো থেকে একজন শিল্পী, দুইজন শিল্পী আসতো মিক্সড অ্যালবামে করতো, কিংবা তাদের কোনো সোলো অ্যালবাম বের হতো, কিন্তু একটা ব্যান্ড হিসাবে একসাথে কাজ করা ইটস ভেরি নাইস। আর মনে হয় যেটা অনেককে ইন্সপায়ার করবে, আশা করি আর নতুন নতুন অনেক ব্যান্ড শুনবো আমরা, তাহলে অনেক নতুন গান। তো এই কথা প্রসঙ্গে যে আমাদের এখানে অনেক ব্যান্ড আছে যাদের নাম আমরা জানি না, টরন্টোতে একটা কনসার্ট হচ্ছে, কনসার্টটার নামই হচ্ছে দি আন্ডারগ্রাউন্ড। জানো দ্য আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আসতে পারে, তাই না? না, হেয়ারস দ্য থিং, কনসার্টে যাত্রা গান করছে, রং গান করছে। যাত্রার একটা অ্যালবাম বের হয়েছে, যাত্রার যে মেইন গাই আশিকুজ্জামান টুলু, সে হচ্ছে আর্কেরও মেইন গাই ছিল। আচ্ছা, তো ওর আরো বেশ কয়েকটা অ্যালবামের এক্সপিরিয়েন্স আছে। এক্স্যাক্টলি, অ্যান্ড যাত্রার অ্যালবামের গানগুলো আমার বেশ ভালো লেগেছে। সো আমি যদি টরন্টোতে থাকতাম আমি কোনোভাবেই কনসার্টটা মিস করতাম না। তারপর রঙেরও তো অ্যালবাম বের হবে করছে। তারপর উইনিং আছে। আপনারা যদি টরন্টো থাকেন, ওখানে যদি যেতে পারেন, প্লিজ ডোন্ট মিস দ্যাট কনসার্ট, ফাটাফাটি কনসার্ট হবে। আমরা তো এখন অনেক অ্যালবাম প্রিভিউ, কনসার্ট অ্যানাউন্সমেন্ট অনেক কিছু করলাম, তো চলো আমরা অ্যাকচুয়াল ইন্টারভিউর দিকে চলে যাই, তাই না?
ওয়েল, আপনারা যারা আধুনিক বাংলা গানের বাইরেও গান শোনেন তারা নিশ্চয়ই কৃষ্ণকলি নামটার সাথে পরিচিত। গত পহেলা বৈশাখে ওনার সূর্যে বাঁধি বাসা অ্যালবামটা বের হয়েছে এবং অ্যালবামটা এত সুন্দর, যেমন গানের কথাগুলো, যেমন গানের সুরগুলো অদ্ভুত সুন্দর, এবং গানগুলোর সুর এবং কথা কৃষ্ণকলি নিজের করা এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন অর্ণব। খুবই সুন্দর অ্যালবাম এবং আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম ওনার সাথে কথা বলবো, তো ফাইনালি আমরা ওনাকে পেয়েছি এবং আমরা আজকে ওনার সাথে কথা বলবো কৃষ্ণকলি। কিন্তু আমরা কথা বলবো শিয়াল ভাইকে ছাড়া। আমি কি দোষ করছি? বল, আমি বোর্ড হয়ে গেছি, বললাম না নতুন করে পুরানো বাতের ব্যথা। ও ঠিক আছে ঠিক আছে, তুমি জায়কার সাথে কথা বলো। আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যা, ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কৃষ্ণকলি আপু বলছেন? জি বলছি। সরি, অনেক রাত হয়ে গেল। ইটস ওকে, আমি রাত করে ঘুমাই। আসসালামু আলাইকুম কৃষ্ণকলি আপু। ওয়ালাইকুম সালাম। তো আপু, আপনার যে অ্যালবামটা বের হলো সূর্যে বাঁধি বাসা, অ্যালবামটার টাইটেলটা এটা কেন? প্রথম কারণ হচ্ছে যে আমার এই অ্যালবামটা উৎসর্গ করা হচ্ছে আমার মাকে। আমার মা বেঁচে নেই, উনি শিক্ষক ছিলেন এবং আমার মা অবশ্যই নাস্তিক ছিলেন, ভীষণ রকম শক্তিশালী একটা মানসিক মানুষ ছিলেন মানসিকতার। এবং আমার মা যখন বেঁচে ছিলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রায় বলতাম যে মানুষ মারা গেলে কোথায় যায়, কি হয়, সবাই যে বলে এখানে যায় ওখানে যায়, এখানে কি হয়, তখন আমাদেরকে মা বলতেন যে মানুষ মারা গেলে তারা হয়ে যায়। তা আমি একদিন মানে এটা শুনতে শুনতে আমি বললাম, আচ্ছা মা তুমি কি হবে? তো মা বললেন যে আমি নিশ্চয়ই নক্ষত্র হয়ে যাব। তো নক্ষত্রটা তো সূর্যই আর কি, এবং সেটা রাতে দেখা যায়। তো সেইখান থেকে আসলে আমার মা যেদিন মারা যায় সেদিন আমার মনে হয় যে মা সূর্যিকে বাসা বেঁধেছেন, সেইখান থেকে মাথায় ছিল। এবং যেহেতু উৎসর্গ করা থিমেটিক্যালি সবগুলো গানকে আমি একটা থিম বা একটা মূল কনসেপ্ট থেকে বিভিন্ন জায়গায় যে ছুটোছুটি করে চিন্তা, সেই রকম চিন্তার ভাষাগুলোকে নিয়ে এসে গানগুলোকে সাজিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ওই অ্যালবামের টাইটেলটা সূর্যে বাঁধি বাসা। মানে গানের কথাগুলো এত স্ট্রং, এত ডিফারেন্ট, মানুষের জীবনের সব মুডের সাথেই যেন মানিয়ে যায় গানের কথাগুলো। কিন্তু আমার তো মনে হয় ব্যাপক প্যান টাইপের। না 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 না, একটু ম্যাচিউর যারা যারা গানের কথা শুনে গান পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে। আমার ধারণা যে কোনো আমার গান বলে বলছি না, এটা খুব বেশি অহংকারের মতো শোনাবে, বিচ্ছিরি অহংকারের মতো লাগতে পারে, কিন্তু আমার না, আমার অভিজ্ঞতা বলে যে একদম সাধারণ মানুষ, একদম ফটকা ধরনের মানুষ, একদম খারাপ মানুষ, ভালো মানুষ, প্রত্যেকেরই নিজের একটা সময় থাকে, নিজের মতো করে একটা সুন্দর মানে সূক্ষ্ম বোধ থাকে, এবং তারা কিন্তু ওই সময়টাতে আসলে ভালো জিনিসটাই খুঁজতে চেষ্টা করে, পেতে চেষ্টা করে, বা পেলে হাতের কাছে সে অত্যন্ত আনন্দিত হয়। যেমন শচীনের গান বা রবীন্দ্রনাথের গান, নজরুলের গান এবং কালজয়ী যে কোনো বিষয়ই আসলে এমন ডিমান্ড রাখে যে সেই জিনিসটা ফিল আপ মানে নিজের প্রয়োজন মেটানোর চেয়ে অনেক বেশি, এবং ওটা আসলেই কাজে লাগে নিজের প্রয়োজনে। আমার কেন জানি ধারণা যে আমি কালজয়ী না, অবশ্যই কখনো অসম্ভব এরকম ভাবা নিজেকে বোকা বোকা লাগবে ওই ব্যাপারটা, কিন্তু আমার মনে হয় যে প্রয়োজনটা মেটাতে পারবো। আচ্ছা, আমি অন্য কোশ্চেনে যাওয়ার আগে একটা কোশ্চেন করি আর কি। আমি নর্মালি ওই স্লো টাইপের মিউজিক খুব কম পছন্দ করি, সিলেক্টিভ কিছু আর্টিস্টদের অথবা সিঙ্গারদের গান শুনি। আর আমি স্লো মিউজিকের মধ্যে মৌসুমী ভৌমিক ওয়ান অফ মাই ফেভারিট, আর লোপামুদ্রা। এখন শুধু আমি না, সবার কাছে মনে হয় যেন আর কি আপনার গানের সাথে ওনাদের গানের একটা মিল আছে। তো আপনি কি
মনে হয়। আপনার এই ব্যাপারে কি তো আমাকে অনেক শুনতে হচ্ছে। Yeah. আমার এখানে একটাই কথা বলার, যে আমি আসলে নিজে ওনাদের গান খুব পছন্দ করি, কিন্তু আমার এই গানগুলোর মানে আমার গানগুলোর বয়সটা কিন্তু একটু বেশি আমার বয়সের তুলনায়। যেমন আমি 14 বছর বয়সের থেকে গান লেখা শুরু করেছিলাম, বা গান আসা শুরু করেছিল আমার নিজের মতো করে, নিজের গানগুলো। তো তখন আমি যখন বন্ধু বান্ধবদের মধ্যে গাইতাম, তখন আমার বন্ধুরা যখন খুব উত্তেজিত হয়ে উঠলো যে একটা অ্যালবাম বের করতেই হবে, তখন আমরা কেউ মৌসুমী ভৌমিক বা লোপামুদ্রার গান শুনিনি বটে, কিন্তু ওনারা আমার যে বয়সেই সিনিয়র, তো নিশ্চয়ই ওনাদেরও কাজের সময়টা আরো আগে থেকে ছিল। এবং আমি যতদূর জানি যে সুমন চট্টোপাধ্যায় যে ফর্মের গান নিয়ে কাজ করেন, এই ফর্মের কাজ অনেক আগেই নাকি ফরাদ মাঝার শুরু করেছিলেন, এবং সুমন চট্টোপাধ্যায় কোনো কারণে বাংলাদেশে আসার পরে ফরাদ মাঝারের একটা গানের আসরে আড্ডায় এই ধরনের গান শুনে উনি খুবই অনুপ্রাণিত হন এবং ওই ফর্মের গান নিয়ে কাজ শুরু করেন। এই সব বিষয়টার প্রতি আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, বা আমার মনে হয় যে এরকম ব্যাপারটা ঠিক একা আমার না, আমার সাথে আমার একটা বন্ধু রাজীব নূর, যে প্রথম আলোর একজন খুব ভালো কাজার রিপোর্টার ছিলেন, উনি এখনো কাজ করছেন কিন্তু অন্য রিপোর্টিং এর নেই। তো আমরা একদিন কথায় কথায় একটা এই জায়গাটা খুঁজে বের করি যে সময়ের ফ্রিকোয়েন্সির একটা থাকে, একই লেভেলের ফ্রিকোয়েন্সি যেটা সবখানে থাকে। যেমন যেই সময় আসলে বামপন্থী চিন্তা ভাবনা শুরু হয়েছিল রাশিয়ায়, সেই সময় শুধু রাশিয়াতেই না, সারা পৃথিবীতেই ওই রকম ভঙ্গির একটা চিন্তা আসলে শুরু হয়েছিল। আবার যখন থেকে আসলে একটা কবিতা লেখা বাংলাদেশে, যেমন একবার ঝড় উঠলো সবার কবি হয়ে যেতে হবে, একবার ঝড় উঠলো সবার ফটোগ্রাফার হয়ে যেতে হবে, এটা কিন্তু আসলে একজন আরেকজনকে দেখে বা শুনে না, এটা আসলে ওই সময় ডিমান্ড, ওই সময়ের একটা ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা সবাই থাকি এবং আমরা সবাই কিন্তু ওই একই রকম একটা প্রয়োজনীয়তার জায়গাকে বোধ করতে থাকি, যেই জায়গাটাকে আসলে আমি আমার ক্রিয়েটিভিটিতে ফিল আপ করতে পারতাম। আমার মনে হয় যে সুরের ক্ষেত্রে বা গানের ভাষার ক্ষেত্রে এইরকম একটা প্রয়োজনীয়তা বোধহয় এইরকম একটা সময়ের মধ্যে চলছে, বা প্রয়োজনীয়তা আছে বোধহয়, যে কারণে কেউ না কেউ কোনো না কোনো সময় কোনো না কোনো খান থেকে ওকে একেবারেই না জেনে বা না শুনেই ওইরকম একটা অনুভূতিতে নিজের কাজগুলো নিয়ে নামে। আমার কাছে সেইটা একটা ব্যাখ্যা মনে হয়। এখন তো বাংলাদেশের তো মিউজিক সিনে তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো ভালো লিরিক্সের কাজ হচ্ছে, আপনাদের মতো যারা আর্টিস্ট তাদের কাজ আমরা পাচ্ছি। এটা কি সিঙ্গাররা আর্টিস্টরা এগিয়ে এসছে বলে আমরা অডিয়েন্সরা সেটাকে গ্রহণ করছি, নাকি আমাদের অডিয়েন্সদের মধ্যে একটা এই চাওয়াটা এসছে, একটা ভালো কিছু শুনতে চাই, আমরা ভালো কিছু অ্যাপ্রিশিয়েট করতে শিখেছি, আমরা এই বোধটা আসার পরে হচ্ছে আমরা ভালো আর্টিস্ট ভালো কম্পোজার পেয়েছি? আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে সাধারণ যারা মানুষ, এদের শ্রোতা বিশেষ করে, এদের সবারই হচ্ছে যে রুচি, আমাদের প্রাচীন যে গান শোনার চর্চা, সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক গান শোনার চর্চা। চাষা, মজুর, জেলে, কুমার এবং শিক্ষিত জনগোষ্ঠীও মূলত গান শোনার প্রক্রিয়াটা বা চর্চাটা ছিল হচ্ছে গিয়ে আধ্যাত্মিক গান শোনার। হ্যাঁ, তো এদের আসলে প্রয়োজনীয়তা জেনেটিক্যালি আসলে খুব উঁচু মানের, কিন্তু যেটা হচ্ছিল যে ওই ধরনের সুরকে নিয়ে খুব খেলো এবং খুব নোংরা ধরনের এবং পপিশ একটা জিনিসকে একসাথে মিক্স করে একটা অপ্রয়োজনীয় বিষয়কে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ওইটা আসলে মানুষের বেসিক এন্টারটেনমেন্টকে ক্ষুধাটাকে এন্টারটেইন করে না, সেটা বোঝা যাচ্ছে আসলে এই সময় একটা সময়ের মধ্যে এসে। যে আমি আমার জেনারেশনে এসে খুবই গর্বিত একটা কারণে, সেটা হচ্ছে যে শুধু কিন্তু গান নিয়ে না, বা গানের কথা বা সুর নিয়ে বা মিউজিক কম্পোজারকে নিয়ে না, প্রত্যেকটা সেক্টরে, সেটা কবিতা লেখা হোক, প্রবন্ধ লেখা হোক, গল্প লেখা হোক, সিনেমা নিয়ে হোক,
মানে ফিল্ম মিডিয়াটা যেটা সবচেয়ে একটা প্রয়োজনীয় মিডিয়া মানুষের রুচি বদলের, সেই মিডিয়াটাতেও পর্যন্ত এখন বাংলাদেশের একটা এই জেনারেশন বা এর একটু আগের জেনারেশন বা আমার একটু পরের জেনারেশন একটা বিশাল একটা জেনারেশন মানে নতুন নাই, প্রয়োজনীয় সময়টার কথা বা প্রয়োজনটার কথা মাথায় রাখতে পারে বা ভাবতে পারে বা নিজের ক্রিয়েটিভিটির জায়গাটাতে ওই অনেস্টিটা মেনটেন করতে চেষ্টা করে। এটা হচ্ছে গিয়ে একটা সাইকেল, যে একবার হচ্ছে গিয়ে একদম শিল্প সাহিত্য সেক্ষেত্রে একটা ফাঁকা মাঠ তৈরি হয়ে যাবে, একদম কিছুই প্রোডাক্ট করবে না জেনারেশন। হ্যাঁ, তারপরে একটা জেনারেশন আবার ওখানে বাস করতে শুরু করবে এবং তার মানে প্রোডাক্টিভ জেনারেশন হবে। এটা একটা ক্রনোলজিক্যাল সাইকেল আর কি। তো আমার মনে হয় আমরা সেই জেনারেশন। ভালোই তো। আপু, আপনার এই অ্যালবামটা সবগুলো গানের কথা ও সুর তো আপনার, সবগুলো গানের কথাগুলো এত ইন্টিমেট, এত পার্সোনাল। আপনার কাজের অনুপ্রেরণাটা কি? আপনি বললেন যে আপনি 14 বছর বয়স থেকে গান লেখা শুরু করেছেন, তো আপনার ইন্সপিরেশনটা কি ছিল? পার্সোনাল মনে হতে পারে, কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো কেউ কেউ বলেছে যে কোনো কোনো গান শুনলে তার মনে হয় এটা তার একদম ব্যক্তিগত। সেটাই বলতে যাচ্ছি। এবং আমার ধারণা যে আমার মধ্যে একটা আমার খুব যে পড়াশোনা, অনেক পড়াশোনা তেমন না, কিন্তু ছোটবেলা থেকে সবচেয়ে সহজে যে জিনিসটা হাতে পেয়েছি সেটা হচ্ছে বই। কারণ আমার মাকে আমি কখনো খুব দামি শাড়ি পরতে দেখিনি, কখনোই গয়না পরতে দেখিনি, এবং এগুলো যে আসলে আদৌ প্রয়োজনীয় জিনিস তার মধ্যে আমি এটা কখনো দেখিনি। এবং আমি নিজেও খুব অবাক হই এখন যে আমি যখন কোথাও বের হই তখন আমার মধ্যে ওই জিনিসগুলো থাকে না বলে অনেকখানি আমার নিজেকে এলিয়েন লাগে। তো আমার আসলে আমি নিজে ব্রোকেন ফ্যামিলির মেয়ে, এবং আমার মনে হয় যে আমি খুবই অভিমানী হয়ে যেতাম ছোটবেলায়। এবং আমাদের বাংলাদেশের বা বাঙালিদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদেরকে পাই তখন আমরা তাকে খোঁচাতে খুব মজা পাই, একটা বিশেষ মজা পাই। তো তা থেকে আমার অনেক অভিমান তৈরি হতো, ওই অভিমানগুলো থেকে আমার কিছু কিছু গান বেরিয়ে আসতো। আর আমার গান শোনারও কিন্তু খুব একটা ভালো সুযোগ ছিল। যেমন আমার মা শুধুমাত্র গানই শুনতেন না, ইনস্ট্রুমেন্ট শুনতেন, অনেক ইনস্ট্রুমেন্ট মিউজিক কম্পোজিশন ওগুলো উনি জোগাড় করতেন, খুব কষ্ট করে ইন্ডিয়া থেকে আনাতেন, এখান থেকে ওখান থেকে অনেক কষ্ট করে বই কিনতেন, গান জোগাড় করতেন, সিনেমা দেখাতেনও খুব ভীষণ কষ্ট করে। এবং আমার মনে আছে আমি অনেক বড় হয়েও হচ্ছে মাধুরী দীক্ষিতকে চিনতাম না। আমি যখন ক্লাস 8-9 পড়ি তখন আমার বন্ধুরা খুবই অবাক হতো যে মাধুরী দীক্ষিতকে চিনি না। আমার নিজেকে মাঝে মাঝে মনে হতো আমি কত পেছনে আছি, কিন্তু আমার এখন মনে হয় যে আমি আসলে ওই সময়টাতে আমার বন্ধুদের সাথে অনেক এগিয়েছিলাম। তো এই সব ঘটনারই আসলে রেজাল্ট হচ্ছে ওই গানগুলো। ওইটা বোধহয় মানে এটা একটু বাজেই হয় ব্যাপারটা যে মানুষকে এত কেটে ছিঁড়ে দেখার দরকারটা কি, কিন্তু দেখার একটা অভ্যেসও হয়ে গিয়েছিল। তো মানে বোঝা যাচ্ছে যে আপনার মায়ের বিশাল একটা ইনফ্লুয়েন্স আপনার উপর ছিল, এখনো আছে। তো ওনার কাছ থেকে কি গানটা শেখা, মানে ওনার কাছ থেকে আপনি গান শিখেছেন? না, মূলত আমার মায়ের কাছে হাতে খড়ি ছিল, কিন্তু আমার গানের শিক্ষক ছিলেন হচ্ছেন বাসুদেব বিশ্বাস বাবলা, উনি খুলনাতে, আমি খুলনার মেয়ে। আর রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেছিলাম সাধন ঘোষের কাছে। অনেক পরে আমি ঢাকায় এসে 3 বছর ছায়ানটেও ছিলাম, কিন্তু ছায়ানট আমি শেষ করিনি। আমার মনে হচ্ছিল আমি টাইপ হয়ে যাচ্ছি সে কারণে। আমি একটু অন্য কথা বলি। আপনার কথার মধ্যে মনে হয় যেন ওই সে কলেজের বাংলা টিচারের মতো মনে হয়। এখনই আর কি উল্টা বলতে কিছু করলে এসে কান বলা দিবেন, এরকম আর কি আপনার কথাগুলো। মানে বাংলা টিচারের কথাগুলি আর কি যেরকম আর কি পুরা কিন্তু কথা বলা পুরো একটা কাটা কথা পুরা। না না, কৃষ্ণকলি আপু, আপনার সাথে ফার্স্টে কথা বলার পর ও আমাকে ফোন করে বলছে, আল্লাহ এত বাচ্চা ভয়েস, এত সুন্দর করে কথা বলে, ভয়েসটা কি সুন্দর। আচ্ছা, আমার তো একটু খুবই কমপ্লেক্স, বাচ্চা লাগে। না বাচ্চা লাইক এত মিষ্টি কণ্ঠ। যেমন ভালো কথা বলে, কিন্তু তাও মনে হয় যে এরকম ভয় ভয় থাকতে নিজের। না, আমি হচ্ছে কি খুবই মিশুকে ধরনের।
একেবারেই ওরকম না। আমার মা বাংলা শিক্ষক ছিলেন। কিভাবে মিলে গেল? আচ্ছা, গানের পাশাপাশি আপনি এমনি কি করেন? আমি বেসিক্যালি অডিও ভিজুয়ালে কাজ করি। আমি নাটকের স্ক্রিপ্ট লিখছি, তারপরে বিভিন্ন রকম ফিকিরিবাজি করছি। এর আগে আমি গত বছর একটা কাজ করলাম চ্যানেল 1-এর জন্য। ওটা অবশ্য হচ্ছে গিয়ে বাংলা ভাষার মানে 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে বাংলা ভাষা, তার উচ্চারণ এবং কালচারাল ডিসটরশনের উপরে, মানে শব্দের ভাষার প্রয়োজনে শব্দের ব্যবহার হতে পারে ইংরেজি, কিন্তু বাংলা ভাষাকে বাংলা ভাষার মতো না করে একটা ইও ফর্মে বা ইজুস ফর্মে যে বাংলা ব্যবহার হয় এই জিনিসটা নিয়ে আমার কাজ ছিল। আমি খুবই পছন্দ করলাম আপনার এই কমেন্টটা। এখন তো পুরো মানে আমার খবর করে ফেলবেন, আমার আর কি ধরে সবাই আমার বাংলার মধ্যে ইয়ো ফর্ম আর কি, কারণ আমি শুদ্ধ বাংলা খুব কম কথা বলতে পারি, কষ্ট হয়। আমি স্ট্রিট ল্যাঙ্গুয়েজ আর কি ইউজ করি বাংলার, যেটা নট অনলি দ্যাট, আমার মনে হয় যে আপু যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলার মধ্যে যে ডিজুস ফর্ম যেটা বলে একদম পারফেক্টলি গোজ উইথ দ্যাট, যে ইংলিশ অ্যাকসেন্টে আমাদের বাংলা চলে আসে। না, আমার কথা হচ্ছে যে ভাষার প্রয়োজনে কিন্তু শব্দ অ্যাডাপ্ট করা যেতে পারে। আমি এখন অ্যাডাপ্ট শব্দটা ব্যবহার করছি কারণ এটা অনেক স্ট্রং, সহজে বলার জন্য, মানে অনেক ইংরেজি শব্দই আসতে পারে, কিন্তু বাংলা শব্দটা যেটা উচ্চারণ করব সেটা যেন তার আঞ্চলিকতা হলেও সেই আঞ্চলিক শব্দটাই ব্যবহার হয়। আমার ভাষার প্রতি আমার ভালোবাসা যদি না থাকে তাহলে আমি মানুষের সামনে আমার কি ভাষাভাষীর মানুষ, কোন কালচারের মানুষ, আমার দেশ কি, সেটা আমার প্রধান পরিচয়। কিন্তু এখানে এবং ওই জায়গাটা যদি আমার রেসপন্সিবিলিটিতে না থাকে তাহলে আসলে আমি কিন্তু আমার জাত হারাচ্ছে। আমি একটা খুব ছোট বাচ্চা ছেলের সাথে একদিন গল্প করছিলাম, ওর নাম দুর্জয়, ওর নাম বাংলা এবং ওর ফ্যামিলিও খুব কালচার ফ্যামিলি, কিন্তু ওর মধ্যে একটা দৈন্যতা কাজ করে, কমপ্লেক্স কাজ করে। ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং ওর ধারণা যে ও বাংলাদেশে জন্মে, বাঙালি হয়ে জন্মে খুবই ভুল করে ফেলেছে, কারণ ব্যাপারটা পুরোটা স্মার্ট না। হ্যাঁ, মানে বাঙালি হওয়া ব্যাপারটা খুব স্মার্ট না। এখানে একটা কথা আছে, ইংলিশ মিডিয়াম যেহেতু আসছে, সেহেতু ইংলিশ মিডিয়ামে আমি অন্য কাউকে বলবো না, অন্যরা কেমন যাই কিরকম যাই না, আমি আমার এক কাজিনের কথা বলি। তো ওর বাসায় গেলে ও কখনো বাংলা সহজে বলতে চাইতো না, বাংলা কথা বলতে চাইতো না। কারণটা কি, ওর বাসায় সবসময় আঙ্কেল আন্টি বরিশালের ভাষায় কথা বলে। তো এই জন্য আর কি, হ্যাঁ না এটা আর কি, মানে এখন এখানে আর কি যেমন বরিশালের কথা বলে তখন আমরা চাইতাম যে বরিশাল লাইফ আর কি। আমি তো দেখি যে চাটগাইয়া যারা এবং সিলেটি যারা, ওরা মানে যতই ধনী হোক এবং যতই গরিব হোক, ওরা কিন্তু ওদের ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি অহংকার বোধ করে। এইটা হচ্ছে কি আমার নিজের কনসেপচুয়াল দীনতা, এটা কিন্তু আমার ভাষার দৈন্যতা না। কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওরা বাসায় আর কি আঞ্চলিক ভাষায় যদি প্যারেন্টস যখন কথা বলে, তো এই জন্য আর কি তখন ওরা আর কি মানে ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বাংলা বলতে যায়, কিন্তু বাংলার মধ্যে ইংলিশটা আসা পড়ে। তো আমি এই জিনিসটা আসলে সেই জায়গাটা আমি মনে করি এটা রেসপন্সিবিলিটি আমার, আমি এইভাবে দেখি। এবং আমি আসলে আঞ্চলিকতা দুষ্ট বলে না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যে যার আঞ্চলিক ভাষায় কথা বলবে সেটা তার অধিকার। আঞ্চলিকতাটা এখানে হচ্ছে মেইন ইস্যু না, সেটা হচ্ছে যে ভাষা বাংলার মধ্যে, যেটা আপু বললো যে বাংলার মধ্যে ইংলিশ অ্যাকসেন্টে বাংলা বলাটা কিংবা অ্যারাবিক অ্যাকসেন্টে কিংবা যেটাই হোক না কেন সেটাই হচ্ছে মেইন ইস্যু। সেটা আঞ্চলিকতা থাকুক আমাদের, মানে আমার আসলে আঞ্চলিকতা নিয়ে কোনো সমস্যা নেই। মূল জায়গাটা হচ্ছে আমি বারবার বলছি স্বকীয়তা নিয়ে, যেটা নিজের স্বকীয়তার জায়গাটা থাকলে সে অনেক মানসিকভাবে অনেক নিজেকে বড় মনে করবে। শুনে রাখেন, আপনি আমাকে খালি বলেন যে আমি শুদ্ধ বাংলা কেন বলি না, এই যে শুনে রাখেন। এবং বলে যে কি খাইছিলাম গেছিলাম, এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? সারা মানে আমরা তো এভাবে তো কথা বলে আসতেছি, ওই চলে গিয়েছিলাম এভাবে তো মানে তো বলি নাই। তো আপনি আমাকে সবসময় বলেন যে এভাবে কেন বলো যে যাচ্ছি খাচ্ছি, এভাবে বলতে আমাকে। কথা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমি যখন মানুষের সামনে যাব তখন আমি আমার ব্যক্তিগত প্রয়োজন অপ্রয়োজনের চাইতে আমার স্পষ্টতা নিয়ে, আমার সুস্থতা নিয়ে দাঁড়াবো, যেন সে আমাকে আমার চাইতে বেশি বুঝে না ফেলে।
এখন পর্যন্ত পাগুটা দেখছি এইটুকু পর্যন্ত জানি ব্যাকরণের। এখন ব্যাকরণ গ্রামাটিক্যালি কারেক্ট যদি করতে চাই বাংলা কথা বলার সময় পুরো খবর অবস্থা। ওই একটা জিনিস হচ্ছে পাগুটা দেখছি। সত্যি বাংলার চেয়ে কঠিন আর কোনো কিছু নেই। আমি টেস্ট পেপার মুখস্থ করছি কত 600-700 মতো ওই কারক সমাজ বিভক্তি এগুলো মুখস্থ করে একটা কমন পাই নাই। আমি মুখস্থ করে গেছি একটা কমন পাই নাই। পাশেটা দেখে দেখে জি আর কঠিন কিন্তু অনেক শক্তিশালী। আচ্ছা আর এমপি এটা হচ্ছে এটা বাংলাদেশের ওই 8টার নিউজ না যে শুদ্ধ করে কথা বলতে হবে, এটা হচ্ছে পোলাপানের পডকাস্ট। তো না ইটস নট, সেটাই বলতে চাচ্ছি। আমাদের তো মানে আমরা যেটা করি সেটা হচ্ছে পুরাটা আড্ডাবাজি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার আমি গানের মধ্যে আসি। বাকি গান আপনি জিজ্ঞেস করেন, আমি একটা গান জিজ্ঞেস করি। ভালোবাসা একবার লেখার পিছনের কাহিনীটা আর কিভাবে মানে এই গানটাই হচ্ছে গিয়ে একটাই গান যে গানটা মানে বাকি গানগুলো সব খুব পুরনো, অনেক ছোটবেলা, অনেক অল্প বয়সের গান আর কি। শুধুমাত্র এই গানটাই আমার মা 2005 সালে মারা যান, তারপরে গানটা আমি লিখেছি। অনেকদিন ধরে আস্তে আস্তে করে গানটার অনুভূতিটা মানে সম্পূর্ণ হয়েছে। ছোটবেলা থেকে মা বলে এসছেন যে তার চোখের মানে একবার সন্ধানীতে ইয়ে করা হচ্ছিল কিন্তু কাগজপত্র হারিয়ে গেছিল। মা বলেছিলেন তার কর্নিয়াটা যেন অবশ্যই দিয়ে দেওয়া হয়, এটা যেন আমরা একদম ভুল না করি। এবং মা সবসময়, মার বড় পরিচয় হচ্ছেন উনি একজন শিক্ষক। আমার মায়ের নাম মেহেরুন্নেসা, বাংলার শিক্ষক। এবং উনি সারা জীবন মানে ছাত্রছাত্রীকে পড়ানোর চাইতে বেশি আনন্দ আমি আর তাকে কোনো কিছুতে পেতে দেখিনি। এবং মা কখনো বাসায় পয়সা নিয়ে ছাত্রছাত্রী পড়াতেন না, কখনোই না, এক পয়সা নিয়ে পড়াননি। বরঞ্চ অনেক ছাত্রছাত্রী তার বাসায় থেকে খেয়ে বিভিন্ন রকম ভর্তি পরীক্ষা, এই সেটা ছোট ভাইয়ের ভর্তি পরীক্ষা, সেও এসে থাকবে, সব করেছেন, জেনেছেন, কখনো পয়সা নেননি। তো মা মারা যাওয়ার আগে বরাবরই বলেছেন যে মার শরীরটাও যেন আমরা দিয়ে দিই মেডিকেলের ছাত্রছাত্রীদের, মার মৃত্যুর পরও যেন সেখান থেকে তারা যা কিছু যেটুকুন পারে ওখান থেকে যদি কিছু শিখতে পারে তাহলে মানে মার একটা কাজ শেষ হবে। তো যেহেতু মা পরলোকে বিশ্বাসী নন, এবং আমার কাছে আমার মায়ের এই কাজটা বা এই ইচ্ছাটাকে পূরণ করার একটা মানে জেদ ছিল। যদিও সোসাইটির বিরুদ্ধে, টোটাল সোসাইটির বিরুদ্ধে, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তীব্র মানে একটা চাপের মুখে আমি এবং আমার ভাই এইটাকে মানে সম্পন্ন করতে পেরেছিলাম ইচ্ছেটাকে। এবং সে কারণেই হচ্ছে গিয়ে এই গানটার ভেতরে কিন্তু আসলে মানে ভালোবাসা মানে সকল কিছু দিয়ে দেওয়া, সবকিছু শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দেওয়ার পরে একটা মানুষ কি চায়? ভালোবাসা চায়। আমি আমার সব ভালোবাসা নিংড়ে দেখানোর পরে আমি কি চাই? আমি এক বিন্দু ভালোবাসা চাই। প্রত্যেকটা মানুষ আসলে কি চায়? সে কিন্তু আসলে টাকা পয়সা হেন তেন এগুলো না, একটা পর্যায় পর্যন্ত চাইতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে কি চায়? ভালোবাসা চায়। এই সকল কিছু করার পেছনে যে লজিকটা থাকে সেটা হচ্ছে ভালোবাসা একবার। এইটাই ছিল গল্পটা। আসলে আপু আপনার কি বলবো, আপনার সাথে পুরো বাংলা থেকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতে হয়। এরকম না। আচ্ছা, আপনার সবচাইতে পছন্দের বা সবচাইতে বেশি পার্সোনাল কোন গানটা এই অ্যালবামের মধ্যে? আমার নিজের পছন্দ আসলে খুব সম্ভব না আর কি। একমাত্র একটা গানের ক্ষেত্রে একটু বলতে পারি, সেটা হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে আমার প্রথম গান, যেটা ওই অ্যালবামের আর ঝড় ভালোবাসা। এই অ্যালবামের প্রথম এই গানটা এসেছিল আমার মেয়ে হওয়ার পরে। তখন আমার খুব শান্তি হয়েছিল যে এটা একেবারে আমার একা অহংকারের। আমি আপনার মেয়ের নামটা কি? আপনার মেয়ের নামটা কি? অমৃতাঞ্জলি। অমৃতাঞ্জলি শ্রেষ্ঠেশ্বরী। অমৃতাঞ্জলি শ্রেষ্ঠেশ্বরী। ওয়াও, ও হচ্ছে অ্যালবামটার কভারে যে সূর্যের ছবিটা, এটা নাকি ওরই আঁকা? হ্যাঁ হ্যাঁ, ও কভার আর্টিস্ট। ওয়াও, শি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড। যেমন মা তেমন মেয়ে। না না, মা সবসময় নেক্সট জেনারেশন বেশি ব্রিলিয়েন্ট হয়, যেমন মা তেমন মেয়ে না, তার চেয়ে বেশি হবে।
আচ্ছা, ওই আমার একটা রিকোয়েস্ট ছিল কৃষ্ণপ্রিয়া আপা, হ্যাঁ শিওর। ওই ডুবি ডুবি গানের 2-3 লাইন কি শোনাবেন? প্লিজ আপু। টেলিফোনে না আমি গান শোনাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা পাশে রেখে আপনি এমনি নিজে নিজে করেন। আমি চোখ বন্ধ করে রাখছি। হ্যাঁ এইটা তো সহজ, আমি চোখ বন্ধ করে গান গাই। হ্যাঁ আপু প্লিজ শুরু করুন, একটু শুনি ডুবি ডুবি গান। আমার জন্য। আচ্ছা। আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যায়, ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার, নেচে নেচে থাকি দূর পানে আমার আমার আমার। বাস। আপু আপনি বিশ্বাস করবেন না, আপনি গাচ্ছিলেন, আমি এখান থেকে ঠোঁট মিলাচ্ছিলাম। Amazing. Thank you so much. Thank you. I'm sorry. আমি আপনাকে এনভি করা শুরু করে দিলাম আপু। একজন মানুষের এত গুণ কিভাবে থাকে, এত সুন্দর করে কথা একদমই কিছু বলে। নেই আমার, সত্যি কোথাও কোনো গুণ নেই। আমি আচ্ছা। খুবই বিচ্ছিরি ধরনের মানুষ। এটা আপনি মনে হতে পারে আপনি গুড নয়, কিন্তু আমরা এখানে যারা আছি তারা না ঠিক আছে। আচ্ছা আপু, আপনি যখন গান লিখেন শুরু করেন, আপনার প্রসেসটা কিরকম? আমরা শুনেছি আপনি নাকি মনে মনে আগে ফার্স্টে পুরো গানটা ঠিক করেন, সুর টুর ঠিক করেন, তারপরে নাকি লিখেন। ইজ দ্যাট ট্রু? এগুলো কিছুই করি না। যেটা হয় যে অনেকদিন ধরে কোন একটা কারণে খুব ইমোশনাল থাকি, এবং ইমোশনটা কেন আসছে, এরকম হচ্ছে কেন, এটা যখন আসলে বোঝার চেষ্টা করি তখন দেখা যায় যে হয়তো অনেক কাঁদছি, তাহলে অনেক একা হয়ে যাচ্ছি, এবং তারপরে একটা গান গাইতে থাকি। এবং গান গাওয়া শুরু করার আগে পর্যন্ত আমি জানি না যে এইভাবে আমি গান গাইতে শুরু করে দিব। এই প্রক্রিয়াতে বোধহয় এটাকে বলে অভিপ্রাপ্ত। আচ্ছা, অর্ণবের সাথে কাজ করে কেমন লেগেছে? ওনার মিউজিক অ্যারেঞ্জমেন্টে তো আপনার অ্যালবামটা হলো, তো সুরকার হিসাবে আপনি ওনার এই মিউজিক অ্যারেঞ্জমেন্টে কতটা সন্তুষ্ট? 100+। ওকে গান গিয়ে দিয়ে আসলাম এবং বললো যে তুমি 2 দিন পরে এসে শুনে যাও যে কেমন লাগে তোমার এটা। তো ওই যে ডুবি ডুবি গানটা নেই, ওই গানটা প্রথমে গিয়ে দিয়ে চলে আসি এবং ও একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে। তার আগে যেটা হয় যে ওকে আমি আমার ফিলিংটা প্রপারলি বলবার চেষ্টা করি আর কি, যতটুকু পারি আর কি নিজের মতো করে। কিন্তু আমি যেহেতু ইনস্ট্রুমেন্টের অ্যারেঞ্জমেন্টটা আসলে ওইভাবে বুঝিয়ে বলতে পারি না, সেজন্য আমি আমার ভাষাতে আমার মতো করে কনসেপচুয়ালি ওকে বোঝালাম যে আমার আসলে এরকম একটা ফ্লেভার বা এরকম একটা ফিলিং আমি যখন গানটা গাই তখন আমি কানে শুনতে পাই। এরকম হলে আমার মনে হয় যে আমার ঠিকঠাক লাগতো। তো আমাকে শোনালো, আমি দেখলাম যে আমি আসলে যা শুনতে পেতাম সেটা আসলে আমার মনে হওয়া, সেই কারণে ওটা বাস্তব রূপ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যখন আমি শুনলাম তখন আমার মনে হলো যে এইরকম মানে একদম সেই এরকম মানে কি বলে আর কি গুলি ছোড়া, এটা আমি প্রথম ফিল করলাম যে হ্যাঁ এরকমই হওয়ার কথা ছিল, এবং এটা ছাড়া আর কিছুই হওয়ার সম্ভব না। মানে আমি ওকে কোনো ইনস্ট্রুমেন্টের কথা পার্টিকুলারলি বলতেও পারিনি যে এই ইনস্ট্রুমেন্টটা ওই ইনস্ট্রুমেন্টটা, এরকম না। ও জাস্ট ওর ফিলিং এর আমার মনে হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি লেভেলটার মধ্যে ভীষণ শান্তি ছিল আমাদের কাজ করতে, যে আমার অন্তত, ও তো অনেকেরই কাজ করে, আমার ক্ষেত্রে আমি ভীষণ শান্তি পেয়েছি। আচ্ছা আপু, আমাদের যারা আমরা ইয়াং তাদের প্রতি আপনার যদি কিছু বলার থাকে তো আমরা শুনতে চাই, কারণ আপনার সাথে কথা বলে আমার খুবই খুবই ভালো লেগেছে, এবং আমি জানি যে আপনার সাথে যারা মেশে, যারা কথা বলে তারা অনেক সৌভাগ্যবান, প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারে। কারণ আপনি তুমি না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক না, আপনার সাথে যে এতটুকু কথা বললাম তাতে খুবই ভালো লাগলো। আমি যে নিজে এখনো বেশি বয়স হয়নি, তা আমার যেটা আসলে কোনো আমার জেনারেশন থেকেই আমি বলি, আমার আশপাশের জেনারেশন গুলোকে নিয়ে বলি, মানে একটু নিচে একটু ওপরে প্রত্যেকটা
জায়গায় আমি একটা জিনিসই আমার মনে হয় যে বি অনেস্ট আর বি লাভেবল, আর কিছু না। মানে এই দুটো জিনিস থাকলে এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দর, এর চেয়ে প্রাপ্তি আর কিছু থাকবে না। মানে আমি যদি নিজে অনেস্ট হই, আমি যদি নিজে ভালোবাসতে পারি, তাহলে আমি আসলে আমার মনে হয় যে আমি যা যা চাচ্ছি, যেভাবে চাচ্ছি একদম সেটা পাবো। আমার হয়তো অনেক স্ট্রাগল করতে হবে এবং প্রত্যেককেই হয়তো তাহলে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু স্ট্রাগল করে একটা সত্যি জিনিসকে ছিনিয়ে নিতে পারার একটা অনেক আনন্দ আছে। আচ্ছা, আপনি নেক্সট অ্যালবামটা কবে পাবো বলেন তো? আমিও জানি না। মানে আপনি কাজ শুরু করে দিয়েছেন না? লাইক আপনি তো লেখালেখির মধ্যে নিশ্চয়ই আছেন, গান করার মধ্যে। হ্যাঁ, কাজ তো করে যাচ্ছি। নেক্সট অ্যালবাম আমারটা নিয়ে কাজ করার যেটা আমার একটা প্ল্যান আছে, ওইটা নিয়ে কাজ করতে খুব চাই। এখনই বলতে চাই না, যদিও নামটা বলতে পারি যে মমতাজের গলার প্রতি আমার খুব লোভ। আমার মনে হয় ও যদি ইন্ডিয়াতে জন্মাতো তাহলে এমন কিছু হতে পারতো যে সারা পৃথিবী জানতো যে এটা বাংলাদেশি একটা এরকম শক্তিশালী গলা। কত অ্যালবাম বিক্রি হয়েছে, কি জঘন্য জঘন্য বাংলা গান গাচ্ছে, সেগুলো নিয়ে এত মাতামাতি করবার মধ্যে আমি একদমই মানে যেতে পারছি না। কিন্তু ওর গলার যে টোন ফর্ম, এইটা নিয়ে আমার খুব লোভ। এইটা নিয়ে অদ্ভুত ভালো ভালো কিছু কাজ করার খুব ইচ্ছে। আমি জানি না, কিন্তু এটা আমার ভাবতে খুব ভালো লাগে। এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরাও শুনতে চাই যে কি ধরনের, এটা কি কোনো মানে এক্সপেরিমেন্টাল কিছু হবে? হ্যাঁ, আমরা তাই ভাবছি। আচ্ছা, আপনার নাম কৃষ্ণকলিটা কে রাখছে? ওনার মা রেখেছে। আমার মা? হ্যাঁ, এই জন্যই তো আমাদের মানে যুদ্ধ ছিল। আমি হিন্দু না মুসলমান। আমার মা বলতেন কালো একটা মেয়ে, বাঙালি একটা মেয়ে, বাংলা নাম রেখেছি, কালো একটা মেয়ে দেখে এরকম নাম রেখেছি। সুন্দর একটা নাম। আসলে আমরা যখন আপনার অ্যালবামটা যখন ফার্স্টে বের হলো, তখন আমরা যখন রিভিউ করছিলাম আমরা সবাই মিলে এখানে, তখন সবাই আমরা বলছিলাম যে হ্যাঁ, কৃষ্ণকলি নামটা শুনেই আগে ফার্স্টে মনে হয়েছে কৃষ্ণকলি আমি তারে বলি। ঠিক আছে আপু, খুবই খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুবই ভালো লাগলো। আমারও খুবই ভালো লাগলো সবার সাথে, মানে দুজনকে আমার অনেক প্রাণবন্ত মানুষ। চোখে দেখিনি কিন্তু দেখে নিচ্ছি। এই কাছাকাছি থাকলে একটু কমপ্লেন না হলে আসলে জোর বাড়ে না সম্পর্কে, যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে। মায়ের সাথে মেয়ের সম্পর্ক খুব বাজে এবং সেটা আসলে খুব জোরালো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন। গুড নাইট। আপনারাও ভালো থাকবেন। গাইছি তোমার সাত কাহন, গাইছি আবার সাত কাহন, এক কাহনে। মমতাজের ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, তাই না? আগে কোনো সময় আমি সেভাবে চিন্তা করিনি ব্যাপারটা, কারণ আসলে মানে আমরা যেরকম গান গাই ওইটার সাথে মানে আমরা ডিরেক্টলি লিঙ্ক করে ফেলি, তাই না? ওয়েল, আপনি ঠিকই বলেছেন। লালনের যে ভোকালিস্ট সুমি, ওর একটা গান আছে একটা মিক্সড অ্যালবামে, একতারে গাথা কিংবা একতারে সামথিং, লাইক মানে একতার প্রোডাকশন থেকে কোন একটা মিক্সড অ্যালবামের মধ্যে ওর একটা গান ছিল। গানটা হচ্ছে লাগে তোলা, নিগার সুলতানা সুমি। সো ওর ভয়েস শুনে আমি বুঝেছি এটা লালনের সেম, এটা সেম ভয়েস। বাট গানটা একদমই ফোক না, গানটা হচ্ছে একদম পিওর পপ একটা সং, কিন্তু গানটার কম্পোজিশনটা এত সুন্দর আর সে এত সুন্দর করে পুল অফ করেছে। সে কিন্তু গেয়েছে একদম পুরা, মানে সে যেভাবে গায় পুরা একদম লালন স্টাইলে, পুরা একদম ওভাবে গেয়েছে, কিন্তু মানে কম্পোজিশনের সাথে এই কথা আর এইরকম ভয়েস লাইক পুরো ডিফারেন্ট একটা ফ্লেভার দিয়েছে। যদিও মানে পপ মার্কা গান হলেও মানে একটু পপ থেকে অন্যরকম। আই থিঙ্ক এই এক্সপেরিমেন্টটা যদি মানে ওরা সাকসেসফুলি করতে পারে, অর্ণব আছে, সো অবভিয়াসলি আমাদের হাই হোপস তো আছেই। সো দেখা যাক কি হয়। তাই না, রূপালী রোদের পর আমার একটু কোয়েশ্চেন আছে কয়েকটা। আসলে আমি আর কি বলবো। তো আমরা অন্যরকম কথা প্রসঙ্গে যেহেতু আসলাম, আমাদের রক ব্যান্ডের মধ্যেও তো ওরকম অন্যরকম একটা ব্যান্ড আছে শিরোনামহীন।
শিরোনামহীন আমার খুবই 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 পছন্দের একটা ব্যান্ড। ওদের হাসি মুখ গানটা আমার মুখে সত্যি সত্যি হাসি নিয়ে আসে সব সময়, যখনই শুনি, যতবারই শুনি, কখনো পুরানো হয় না। খুবই পছন্দের একটা গান। তো চলেন আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলি, আমরা হাসি মুখের কথা শুনি এবং আরও যেসব গান আছে সেগুলোর কথা শুনি। চল। আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর। তো ভাইয়া কি নিয়ে কাজ করছিলেন স্টুডিওতে? শুরুতে আমার একটা অ্যালবাম চলছে, নিয়নালয় স্বাগতম। হ্যাঁ হ্যাঁ। ওই অ্যালবামের এখনো শেষ হয়নি? না, এখনো কাজ শেষ হয়নি, শেষ হওয়ার পথে। আচ্ছা, কাজ হচ্ছে। তো কি কি ব্যান্ড কাজ করছে অ্যালবামটাতে? এখানে কাজ করছে শিরোনামহীন, মেঘদল, সর্বদা, ডি মাইনর, স্ট্রাইকিং, রোড হাউস, শহরতলি, আজব, কানিশে ম্যাকপাই, অনুপ্রকাশ। আলো অনেক নতুন নতুন নাম শুনলাম মনে হয়। না, নামগুলো নতুন না, নামগুলো আমাদের যে ফোরামে যেখানে আমরা অনলাইন মিটিং করছিলাম ওই থ্রেডটায় দেয়া। আচ্ছা, তো আপনি বললেন যে আপনাদের ফোরামে হলো, তো জিনিসটা অ্যারেঞ্জ করেছেন কি আপনারা পুরোটাই, মানে আপনাদের যে ফোরাম আছে সেখানে শিরোনামহীন.com, ওখান থেকেই মানে বিভিন্ন আর্টিস্টরা এসে যোগাযোগ করেছে এভাবে? হ্যাঁ, না, বেসিক্যালি ব্যাপারটা ছিল যে খালিদ ভাইয়ের একটা অফার ছিল যে খালিদ ভাই আন্ডারগ্রাউন্ড মিউজিক নিয়ে তো যথেষ্ট প্রমোশনাল কাজ করে যাচ্ছেন জিসিডি। তো এখানে আমরা অল্টারনেট ধারা যে যারা কাজ করছি আমাদের দেশে, যে মিউজিশিয়ানরা, তাদেরকে নিয়ে যাতে একটা অ্যালবাম করা হয় এবং সেই অ্যালবামের কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া ওনার সাথে বিশদ আলাপ হয়। লাইক আমরা একটা ঐতিহ্যগত জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি, যে ঐতিহ্যটা শহুরে আরবান টেক্সচার অ্যান্ড আরবান ফ্যাব্রিক নিয়ে যারা কাজ করছে তাদেরকে নিয়ে এই ধরনের একটা অ্যালবাম করার উৎসাহ দেন। তো সেখানে আমরা অর্গানাইজ করার সময় প্রথম থেকেই চিন্তা করি যে কটা ব্যান্ডের সাথে এখানে কাজ করবো, এই কমিউনিকেশনটা বা ব্যান্ড মিটিং এগুলো সাকসেসফুল হয় না সাধারণত। দেখা যায় যে ব্যান্ড মিটিং অ্যারেঞ্জ করা হলো, সেখানে কিছু ব্যান্ড পার্টিসিপেট করছে, কেউ করছে না, মানে শেয়ারিং গুলা তখন ঠিকভাবে হয় না। যাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড গুলো ঠিকভাবে ফুলফিল করা যায় না। হয়তো কারো স্টুডিও সম্পর্কে সমস্যা আছে, যে এই স্টুডিওতে কাজ করতে যাচ্ছে, আরেকজন আরেক স্টুডিওতে কাজ করতে যাচ্ছে। এই পুরো বিষয়টা যাতে একটা ক্ল্যারিফাইড অবস্থায় থাকে, যাতে প্রত্যেকের কথা বুঝতে পারে, এই জন্য আমরা বিষয়টাকে অনলাইনে করার চেষ্টা করি। এবং যেহেতু আমরা অর্গানাইজার, তো আমরা চিন্তা করলাম যে আমি যে সাইটটাতে অ্যাডমিন হিসেবে কাজ করছি, সেই সাইটটাতে যদি আমি ফোরামে এই মিটিংটা করতে পারি, তাহলে দেখা যাবে যে এটা আমার কন্ট্রোলের মাঝেও থাকছে এবং সবাই মানে ফ্রুটফুলি দেখতে পাচ্ছে যে কে কি পোস্ট করছে, মিটিং এ কার কি বক্তব্য আছে, সেটা সবার কাছে অজানা নয়, সবার কাছে জানা থাকে। তাই খালিদ ভাইও দেখে নিতে পারছে, অন্যান্য ব্যান্ডও দেখে নিতে পারছে যে আরেক ব্যান্ড এটা চাচ্ছে, আরেক ব্যান্ড এভাবে তার কনসেপ্টটা জানাচ্ছে, আমরা কি জানাচ্ছি অ্যাজ এ কোঅর্ডিনেটর, অর্গানাইজার। তো এই বিষয়টা যাতে সবার কাছে পরিচ্ছন্ন থাকে, এই জন্য জিনিসটাকে অনলাইনে। জিনিসটা মানে খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে, একটু অন্যরকম। আর হচ্ছে এই যে আপনি বললেন যে সবাই কন্ট্রিবিউট করতে পারছে, সবাই ইচ আদারের সব মানে কমেন্ট গুলো পড়ছে, ফিডব্যাক গুলো পাচ্ছে। তো ভাইয়া টাইটেলটা হচ্ছে যাতে খুব পরিষ্কার থাকে, লাইক আমরা প্রথমেই আমরা প্রায়োরিটি দিয়েছিলাম যে লিরিক্সটাকে আমরা প্রায়র কনসার্ন হিসাবে দেখব। আচ্ছা, লিরিকের উপরে আমরা এরপরে ডেমো থেকে সুরগুলোকে সিলেক্ট করবো যে হ্যাঁ তারা কতটা মানে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ফুলফিল করতে পারছে, এই অ্যালবামের সাথে যাচ্ছে কিনা। তবে লিরিকটা থাকবে প্রধান, এটা প্রথম থেকে বলা ছিল। তাতে হয় কি যে পুরো অ্যালবামের মধ্যে যাতে একটা সুতো ঠিক থাকে, যে একটা লাইন কনসেপচুয়াল জায়গা থেকে যাতে স্ট্রং থাকে, এই জন্যই এভাবে করা আইডিয়াটা ওখানে। তো ভাই আপনি লিরিক্সের কথা যেহেতু বললেন, কিরকম টাইপের লিরিক্স আছে? লাইক আমি প্রথমে যে কনসেপ্টটা বলছিলাম যে শহরের কনসেপ্ট, শহরের মানে নগরায়ন কিভাবে হচ্ছে বা নগর জীবন যাপন, লাইফস্টাইল তাদের। আমরা তো এই এখন মডার্ন এই যে জিনিসটা ঘটে, যে আমরা খুব ফিউজড একটা সোসাইটিতে আছি। প্রতিটি কনসেপ্ট ফিউজ অ্যান্ড অল্টারনেটিভ। হ্যাঁ, তো মানে এটাকে বলতে আমি মেন করছি যে ধরেন আমাদের কালচারের সাথে এখন অনেকগুলো নতুন বিষয় জড়িয়ে গেছে না, লাইক নেট, লাইক স্যাটেলাইট। এই বিষয়গুলোর জন্য আমরা অনেক কাছাকাছি চলে আসছি। যেমন সর্বদা ব্যান্ডটা আমেরিকা থেকে অ্যাটেন্ড করলো আমাদের এই প্রজেক্টটা, এটা কিন্তু অনলাইনের কারণে আসলে সম্ভব হয়েছে। তো এই লাইফস্টাইলগুলোকে নিয়ে আমরা কেন বলি না? কারণ এই ঐতিহ্যগত জায়গা নিয়ে কিন্তু আমাদের মানে এটাও তো একটা ঐতিহ্য, এটা নিয়ে কিন্তু কথা বলা খুব বেশি হয় না, আমাদের মধ্যে প্র্যাকটিস নাই। যে প্র্যাকটিসটা আছে, যে আমাদের কালচারাল একটা হেরিটেজ আছে, ওই হেরিটেজগত জায়গা থেকে কিন্তু গান হচ্ছে।
হ্যাঁ, এবং এটাকে সবাই অ্যাপ্রিসিয়েটও করছে, কিন্তু আরেকটা অংশ বাদ পড়ে যাচ্ছে, যেটা ওয়েস্টার্ন কালচারে বা আপনি মানে ওয়েস্টার্ন না শুধু, আপনি ইউরোপিয়ান দেখেন, আমেরিকান দেখেন, বা যেখানেই হোক ওয়ার্ল্ডে এই সাবকন্টিনেন্ট ছাড়া বাকি সব জায়গাতে কিন্তু সব ধরনের প্র্যাকটিসই ছিল, যে কারণে ওদের মিউজিক থেকে শুরু করে টোটাল কালচারটাই অনেক বেশি উন্নত, কারণ ওরা আসলে সবকিছু নিয়ে কথা বলছে, তো অনেকগুলো জেনারি তৈরি হয়ে যাচ্ছে তখন। আর আমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের মিউজিকেই যদি দেখেন তাহলে খুব বেশি জেনারগত পার্থক্য নাই, ক্লাসিকের আশেপাশে এভাবেই কাজটা হয়ে গেছে। যদি জেনার যত বেশি বাড়বে, যত স্ট্রং হবে, তত দেখা যাবে যে ডাইভার্স মানে ভ্যারিয়েশনটা বাড়ছে। রাইট। আপনারা তো মানে শিরোনামহীন, তো আপনারা বেসিক্যালি মানে কি বলবো, আপনাদের পুরো লাইন আপগুলো দেখলে বোঝা যায় যে ড্রাম থেকে শুরু করে দোতারা, শারদ, মানে সব কিছুই আছে, গিটার তো মানে অফকোর্স আছেই। তো আপনি যে বললেন যে অন্যান্য কান্ট্রিগুলোতে যে দেখা যায় ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিভ অন্যান্য কালচারের, অন্যান্য এর মধ্যে, তো আপনারা যখন শুরু করলেন আপনাদের কি প্রথম থেকে এই বেসটা ছিল যে আচ্ছা আমরা যাই করব মানে একটু ফিউশন ধাঁচ থাকবে? এটা অবশ্যই আমাদের মধ্যে ছিল, এন্ড এটাকে নিয়ে আমরা চিন্তা করেছি। লাইক একটা চর্চা আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন সান্তানা যখন তার মিউজিক প্র্যাকটিস করে, এটা শুধু ইনস্ট্রুমেন্টগত কারণে না, এটা একটা ভোকাবুলারি আছে। যেমন সান্তানা করলো বা সেপালডোরা থ্রাশ মেটাল করছে, ওরা ব্রাজিলিয়ান, ওই ট্রাইবের ব্যাপারটা বা ওই ল্যাটিন আমেরিকান যে কালচারটা, সেটা কিন্তু তাদের মিউজিক থেকে ঠিকই উঠে আসে। কিন্তু আমাদের এখানে হয় কি প্র্যাকটিসটা, আমাদের দেশি যারা মিউজিশিয়ান প্র্যাকটিস করছে তাদের দেখা যায় যে এই বিষয়টা অলমোস্ট ফরগটেন, যে মানে আমাদের এটাকে শুনে আলাদাভাবে বলা যাবে না যে না এটা বাংলাদেশি মিউজিক। হ্যাঁ, ওরা কিছুটা মানে ওয়েস্টার্ন টাচ নিয়ে আসে আর কি। মনে হচ্ছে যে এটা একমাত্র ফিউজ উপায় হতে পারে, কারণ আমাদের কালচার অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা কালচারাল ফিল্ডের সাথে যেহেতু মুভ করি, তো আলটিমেটলি আমরা তো ওয়েলকাম করবো যে নতুন কোনো কিছু আসলো কিনা, আমাদের পরিবর্তনগুলো কি আসছে। তো এটা করতে গিয়ে যদি আমরা আবার আমাদের জায়গাটা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের আইডেন্টিটি থাকে। রাইট। এই সিগনেচারটা রাখার জন্য আমরা ওভাবে চিন্তা করেছি যে কিভাবে গানগুলোকে মনে হয় যে না এই দেশেরই গান, এটা অন্য জায়গার গান। আচ্ছা ভাইয়া, আপনি যখন যে বললেন যে ওদের ট্রাইবাল এর কথা, ওরা যে মানে এটাকে যে নিয়ে আসে ওদের গানের মধ্যে, আচ্ছা আমাদের গানের মধ্যে তো যে শুধু মানে ক্লাসিক্যাল তো অবশ্যই মেইন, মানে রাগগুলো নিয়েই তো বেসিক্যালি শুরু, তারপর তো ফোক আছেই আছে, কিন্তু আমাদের দেশেরই আরেকটা অন্য পাশে কিন্তু মানে যে উপজাতীয় যে কালচারটা, যেই গানগুলো যে ওরা করছে, যে মণিপুরি গান, মণিপুরি নৃত্য, মানে এই ধরনেরইগুলো, ওগুলো কিন্তু তেমন একটা দেখা যায় না আমাদের মেইন স্ট্রিম গানেই বলেন কিংবা আমাদের মেইন স্ট্রিম এন্টারটেইনমেন্ট এতেই বলেন। হ্যাঁ, এটা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তো আপনার কি মনে হয় না যে আপনারা যারা ফিউশন নিয়ে কাজ করছেন তারা তো মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুটোকে একসাথে মানে মেশাচ্ছেন, কিন্তু আমাদের দেশের মধ্যেও কিন্তু একটা পার্ট রয়ে যাচ্ছে যারা মানে ঠিক মতো আমরা তাদের কাজ শুনছি না কিংবা আমরা তেমন একটা জানি না। তো আপনার কি মনে হয় না যে আপনাদের এটাকে একটু মানে এটা অবশ্যই মনে হয়। এটা আমি একটা এক্সাম্পল বলেছিলাম যে ওই দেশ থেকে এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেমন ধরেন যে আপনি সেপালডোরাই বলেন বা সন্তানাই বলেন, দুইটা একদম ডিফারেন্ট জেনার, দুইটা ডিফারেন্ট জেনার নিয়ে আমরা এক্সাম্পলটা করছি। তো ওই জায়গায় ট্রাইবটা খুবই কম। ব্রাজিলে ট্রাইব মানে যেমন আমেরিকার কথাই কিন্তু আপনার রেড ইন্ডিয়ানদের থেকে তাদের কিন্তু আসলে চর্চাটা শুরু হয়েছে। আলটিমেটলি ওরা কিন্তু ওদের বেসিক জায়গাটাই ওইটা। এখন আমরা যেটা ভাবতে পারি আমাদের দেশেও ট্রাইব আছে, কিন্তু ট্রাইবটা আমাদের বেসিক না, বাট এটাও আসা উচিত এবং এটা আসতে গেলে অনেক সময় লাগবে। আমরা প্রথমে বেসিকটাকে নিয়ে ট্রাই করছি, তারপরে যদি আরো এগিয়ে যেতে পাই, আমরা যদি সময় না পাই, আমাদের হচ্ছে টাইম লিমিটেশন, মানে বলতে চাচ্ছি যে আমাদের এক সময় হয়তো আমাদের মানে আয়ু শেষ হয়ে যাবে, আরো নতুন মিউজিশিয়ান চলে আসছে, তো নতুন মিউজিশিয়ানরাও সেটা এই রিলে রেসটা চলতে থাকবে, আমরা ব্যাটনটা আরেকজন হাতে তুলে দেবো, সে কন্টিনিউ করবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা একটু পুরানো কথায় ফিরে যাই, পুরানো দিনে। সেটা হচ্ছে যে ভাইয়া, আমি শিরোনামহীনকে চিনেছি হাসি মুখ গানটা দিয়ে। এই গানটা যে আমার কতটা যে পছন্দ, আমার মানে যদি বলা হয় যে তুমি মানে 10টা গান চুজ করো তোমার এই পর্যন্ত লাইফে শোনা সবচেয়ে পছন্দের গানগুলো থেকে, আমার মনে হয় যে শিরোনামহীনের হাসিমুখ গানটা 1 নম্বর কিংবা 2 নম্বরে থাকবে। এই গানটা আমার এত পছন্দের এবং এত পার্সোনাল।
সো আই এম ফিলিং অনার্ড। তুহিন ভাই নেই, সো আপনি প্লিজ তুহিন ভাইকে এটা একটু কনভে করবেন মেসেজটা যে I was in love with his voice, I was in love with the whole song. So আপনারা তো আছেনই, আপনাদের তো কন্ট্রিবিউশন আছেই, but this song is just amazing. I simply love this song. থ্যাংক ইউ, আমি কনভে করে দেবো। থ্যাংক ইউ। তো আপনি তো বুয়েটে পড়েছেন তাই না? হ্যাঁ। তো মোটামুটি বলা যায় যে আপনি একজন নার্ড, আ গিক। আচ্ছা, তো আপনি গিক হয়ে মিউজিকের সাথে এভাবে জড়িয়ে পড়লেন, তো মানে কিভাবে শুরু হলো সবকিছু? ইনফ্যাক্ট আমাদের ব্যান্ডের 3 জন আমরা বুয়েট থেকে পড়েছি, আমি তুহিন এবং তুষার, দুজনই আর্কিটেকচারে। তো আর্কিটেকচারে আসলে ক্রিয়েটিভিটির একটা জায়গা তো আছেই, এবং সেই জায়গাটার সাথে মিউজিকের ক্রিয়েশনেরও তেমন, মানে যেহেতু দুইটাই ক্রিয়েটিভ, বুঝছেন, মানে এর জন্য আমরা রিলেটটা করে নিতে পারি, এবং দুইটাই কম্পোজিশনাল বেসড ওয়ার্ক। এই বিষয়টা আমাদেরকে একটা ফিল্ড আরেকটা ফিল্ডকে আসলে ইনফ্যাক্ট সাহায্যও করে। তো মানে আপনাদের তো আচ্ছা, আপনারা 3 জন হলে বুয়েট থেকে পড়ছেন, কিন্তু ধরেন শাফিন ভাই, তারপর ফারহান ভাই, ওদের সাথে তারপর কেন মানে পরিচয় হলো কিভাবে শুরু থেকে পড়েছে? ফারহান এখন বুয়েটের লেকচারার, আচ্ছা, হি ইজ গোইং ফর পিএইচডি। তো এই মুহূর্তে আমাদের ব্যান্ডে নাই। শাফিন আর্কিটেকচারে পড়ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। আমাদের যে আরেক মেম্বার আছে ও জুয়েল ভাই মিউজিক ব্যাকগ্রাউন্ডে। না, জুয়েল কিন্তু ব্যান্ডে প্রথম অ্যালবাম থেকে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আপনাদের ইচ্ছে ঘুড়ির একটা গান আছে ক্যাফেটেরিয়া, তো আমার এক ফ্রেন্ড বলছিল সেও বুয়েটে পড়েছে, তো এটা হচ্ছে ও পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করেছে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনাদের এই গানটা ক্যাফেটেরিয়া কি যে বুয়েট ক্যাফে নিয়ে করা? না, এটা কি মানে আপনাদের ইন্সপিরেশনটা কি ছিল এই গানটার? ক্যাফেটেরিয়া গানটার বেসিক থিম ছিল যে 1 সেকেন্ডে একটা মানুষ কত আসপেক্ট থেকে চিন্তা করতে পারে। এটা একটা পোস্ট মডার্ন কনসেপ্ট। আমি মানে অনেকগুলো নভেলও এই জাতীয় কনসেপ্ট পড়েছি। আচ্ছা, যে ওটা বেসিক ব্যাপারটা ছিল যে দরজা খুলে যখন একজন ঢুকছে, ওই 1 সেকেন্ডের টাইমটা স্টপ, আমরা ওটাকে ভাব সম্প্রসারণ করছি বিভিন্ন আসপেক্ট থেকে, যে আমি যদি এদিক থেকে ভাবি তাহলে কি হবে, ওই দিক থেকে ভাবি তাহলে কি হবে। ক্যাফেটেরিয়ার ব্যাপারটা ছিল ওটা একটা নস্টালজিক জায়গা। তো আলটিমেটলি আমি যেহেতু লিখেছি, আমি বুয়েটে পড়েছি, আমার হয়তো বুয়েটের কোনো ইনফ্লুয়েন্স ওখানে থাকতে পারে, তবে ক্যাফেটেরিয়া বলতে আমি শুধু বুয়েটের ক্যাফেটা মেইন করতে চাইনি। না, সেটা তো মানে বোঝা, মানে অবশ্যই, মানে আমরা যখন এই গানটা শুনি, অফকোর্স আমি যখন চিন্তা করি আমার হচ্ছে এখানকার আমাদের এখানকার ফ্রেন্ডদের কথা মনে হয়, ক্যাফেটেরিয়ার কথা মনে হয়। বাট ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয় যে মানে যদি জেনারেল লিসেনিং এর দিক থেকে চিন্তা করি, তাহলে কেউ যদি ওই গানটা শুনে তার নিজের সেই ক্যাফেটেরিয়ার জীবনটা, সেই লাইফটার কথা যদি একবারও চিন্তা করে যে আচ্ছা আমারও তো এরকম হয়েছিল, তাহলে মনে হয় যে সেটা আমার অ্যাচিভমেন্ট হবে। না, ওরকমই ভাব আছে, কিন্তু মানে আমরা আসলে ইচ্ছা করিতে জাম্প করার আগে আমার যেটা কোয়েশ্চেন ছিল হলো যে আপনার জাহাজিতে আপনার একটা গান ছিল শুভ্র রঙিন, ওই গানটাতে আপনার ওই ডোরসের একটা লাইন ইউজ করছেন, তো মানে ওইটার পিছে মানে কারণটা কি? ওটা জাস্টিফিকেশন হচ্ছে যে ওটা অ্যালবামও মেনশন করা আছে। ওই গানটা আমরা জিম মরিসনের জন্য ট্রিবিউট করেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে শুভ্র রঙিন বলতে ওর কাজটাকে বোঝানো হচ্ছিল, আর যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলা হচ্ছে সে নিজেই জিম মরিসন। তো ওর কথাটা যদি বলা হয় তাহলে ওকে আরো ভালোভাবে প্রকাশ করা হয়। দ্যাটস ওয়াই মানে ওর খুব কমন, খুব পপুলার একটা লাইনকে ইউজ করা। জি জি, মানে ওইটাই, মানে সবাই, আমি মানে আমার ফ্রেন্ডরা যখন শুনছে আমার গাড়িতে বাজতে, তখন মানে কিছুটা অবাক হয়েছে, বলে কি ও ওয়াও ইটস ডোরস রাইট। তখন আমি বললাম যে হ্যাঁ, কিন্তু মানে এক্সাক্ট অনুবাদ করা গান না, কিন্তু লাইনটা ইউজ করা হয়েছে। না ডেফিনেটলি না, কোনো অনুবাদ করা গান না, ওইটা জাস্ট মানে ওকে ট্রিবিউট করে ওর জন্য, মানে ওকে এক্সপ্রেস করার জন্য আমরা ওই গানটা করেছিলাম। জি, খুবই সুন্দর, মানে আমার কাছে মনে হয় একটু ফুটে উঠে, কারণ মানে এক্সপেক্ট করে না অনেকে, এবং হঠাৎ করে লাইনটা আসে যখন, তখন মানে আমরা যেহেতু ছোটবেলায় গানটা শুনছি, তো হঠাৎ করে মানে মনে পড়ে যায়। শিরোনামহীনের আর একটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে লিরিক্স খুবই স্ট্রং, আর কম্পোজিশন তো বলতেই হবে যে অনেক ভ্যারিয়েশন আছে।
কিন্তু ভাইয়া শিরোনামহীনের একটা ব্যাপার আমারও কানে লেগেছে এবং অনেকেই বলে, সেটা হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে শিরোনামহীনের ইদানিংকার গানে অনেকটা মানে টিপিক্যাল হয়ে যাচ্ছে, যে লাইক এটা শুনলেই মনে হয় যে ইটস মানে শিরোনামহীনের। সো এর ব্যাপারে আপনি কি মানে আপনার কিছু বলার আছে? এটা 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 যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে যে মানে যদি গানটা শুনেই মনে হয় যে এটা শিরোনামহীনের, তাহলে তো সেটা আমাদের অ্যাসিড সিগনেচার হিসেবে কাজ করে। রাইট। শুনেই বোঝা যাচ্ছে না কিন্তু অনেক গানগুলো দেখা যাচ্ছে যে মানে একই রকম কম্পোজিশন। শুনেন ফ্লয়েডের গান শুনলেই বোঝা যাবে যে এটা ফ্লয়েডের, বা শুনলেই বোঝা যাবে এটা ডায়াস্ট্রার। তো ভালো। রাইট। হ্যাঁ কিন্তু মানে আবার মাঝে মাঝে এটা যে অভিযোগটা আছে, হ্যাঁ ভ্যারিয়েশনের ব্যাপারে, এই অভিযোগ আসলে পৃথিবীর সবার জন্য। মানে সবসময় আমাদের একটা জিনিস হবে কি, আমরা সেকেন্ড অ্যালবাম বার করলাম মনে হয় যে ফার্স্ট অ্যালবামটা কত ভালো ছিল, আবার থার্ড অ্যালবাম যখন বার করবো তখন মনে হবে সেকেন্ড অ্যালবাম কত ভালো ছিল। এটা হবে, এটা আসলে ব্যাখ্যাটা। আচ্ছা থার্ড অ্যালবামের কথা যেহেতু আসলো, ওইটার মানে পিছে আপনাদের কি অবস্থা? থার্ড অ্যালবামের কাজ আমরা ইনফ্যাক্ট শুরু করেছি। আমাদের আমরা সবসময় যে প্র্যাকটিসটা করি, অনেকগুলো গান করি, তারপর আমরা সিলেক্ট করে তারপরে অ্যালবামের কাজ করি। তো এখানেও 25টা গান নিয়ে আমরা কাজ করছি, করার পরে আমরা হয়তো 11টা গান নিয়ে 25টা। তো বাকি 14টা কি দোষ করছে? ফেলে দেবো কেন? ওইটা কি আপনি ওই বি সাইড ডি সাইড হিসেবে ছাড়তে পারবেন না? না, আমরা যেটাকে মানে উপযুক্ত না মনে করছি সেটাকে আসলে আমরা রিলিজ করার কোনো কারণ দেখছি না, তারপরে তো আমরা রিলিজই করছি না। আচ্ছা গান করতেছি। আচ্ছা এরকম যেহেতু বললেন, অ্যালবামের নাম হবে বন্ধ জানালা, এবং অ্যালবামটা ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে এই বছর বার করতে পারবো, যদি না পারি তাহলে হয়তো আগামী বছরে পাবো। আচ্ছা আপনারা যেহেতু মানে বললেন যে এরকম অনেক গান আপনারা ফালাই দেন, তো এরকম কি কোনো সময় হয়েছে যে আপনারা গানটা লাইভ পারফরমেন্স করছেন কিন্তু এরপরও অ্যালবামে অন্য আরো অনেক গান ছিল যেগুলো আরো ভালো, যার জন্য অ্যালবামের জন্য সিলেক্ট হয়নি? হ্যাঁ, এটা অনেক হয়েছে। এটা মানে এটা স্টোরিটা বলতে গেলে আমাদের জাহাজে কিন্তু মোটামুটি আমাদের ব্যান্ড ফর্ম করার প্রায় 8 থেকে 9 বছর পরের অ্যালবাম। জি তাই লক্ষ্য করলাম। আমরা বেশ কয়েকটা গান স্টেজে করতাম যেটার অনেক পপুলারিটি ছিল। লাইক একটা গান ছিল ঢাকা, আমার মনে আছে, ঢাকা কাটাতার নামে আরেকটা গান ছিল। তো এই গানগুলো বেশ অনেক মানুষ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা ফিল করলাম যে এই গানগুলোর সাথে আমাদের অন্য গানগুলো করা বেটার। তো ওই গানগুলো আর করা হয়নি। এমন করা যায় না? নামে একটা প্রোগ্রাম ছিল এক সময় হতো, ওটাতেও অ্যাটেন্ড করছিলাম, ওইখানে 2টা গান করেছিলাম, সেই 2টা গানও কিন্তু আমাদের অ্যালবামই নেই। ভাই এমন করা যায় না যে আপনারা ওটাকে আরেকটু পলিশ করে আবার ছাড়লেন? আমরাও শুনলাম ফিল লাইক যেটা হয় যে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা তো একটা প্র্যাকটিস এবং আমরা শিখছি, তো আলটিমেটলি আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলে সামনে যেটা আসবে সেটা নিশ্চয়ই আগের থেকে বেটার হবে। হ্যাঁ, মানে এখনো আমাদের ওই ক্রিয়েটিভিটি ক্রাইসিসের মতো ফিল করছি না। তো আলটিমেটলি আমরা ভাবছি যে আরো অনেক গান করতে পারবো, অসুবিধা কি, যেটা বেটার হবে সেটা নিয়ে নিয়ে। তো ক্রাইসিসে পড়লে তখন হয়তো আমরা শুনতে পারি তখন যদি টান দিতে হয় তাহলে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে, তার মানে 2টা টাইটেল, ঢাকা আর একটা হচ্ছে কাটাতার, রাইট? হ্যাঁ, এই 2টা গান যদি কখনো দেখি টাইটেল তাহলে বুঝা এটা হচ্ছে শিরোনামহীনের মানে। আচ্ছা ভাইয়া, আপনারা তো হচ্ছে বেস্ট ব্যান্ড হিসেবে নমিনেটেড হয়েছিলেন বাই কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ। সো এটা 2004-এ আমরা নমিনেটেড হয়েছিলাম, 2005-এর জন্য নমিনেটেড হয়েছিলাম। ও ওয়াও। আচ্ছা, কিন্তু আমরা শুনলাম যে আরো 2টা ব্যান্ড যারা নমিনেটেড হয়েছে তারা যেমন এলআরবি আর প্রমিথিউস, কিন্তু মানে আপনাদের সাথে ঠিক খাপ খায় না এই 2টা ব্যান্ড। না, আসলে কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটা করছে, সিজেএফবি যেটা করছে, সেটা হচ্ছে যে ওরা স্পট করছে। এখন দেশে জেনারেলি অনেক বেশি থাকতে পারে, এটা কিন্তু ভালো। সেখান থেকে তারা সিলেক্ট করবে যে 3টা বেস্ট ব্যান্ডকে সিলেক্ট করে নমিনেট করছে। একই জেনারেল তো 3টা ব্যান্ডের হওয়ার কোনো কারণ নাই, তাও ভালো যে আমাদের জেনারেলি পাচ্ছে, আমাদের দেশে মিউজিক স্ট্রং হচ্ছে, আরো ভ্যারিয়েশন পাচ্ছে, এটা ভালো। আর আমি বলছিলাম, আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনারা ধরেন যে বাইরের শুনছেন, তো ওই জায়গায় আপনি ব্রিটনি স্পিয়ার্স পাচ্ছেন, ওখানে আপনি ডায়ার পিঙ্ক ফ্লয়েডের মতো ব্যান্ড পাচ্ছেন। জি জি, ঠিকঠাক বা প্লেয়ার পাচ্ছেন। জি জি। আবার ওদের ক্লাসিক কত স্ট্রং দেখেন, আমরা তো আমাদের ক্লাসিক নিয়ে অনেক প্রাউড ফিল করি, কিন্তু ওদের যে মোবাইল বিজোফেন, ওদের যে ক্লাসিক, এটা তো মাইন্ড ব্লোয়িং, তাই না? জি জি। ওদের কিন্তু এই জন্যই ওরা এত স্ট্রং যে ওদের অনেকগুলো চেনার। আমি ওইটাই মেনশন করছিলাম আপনাকে যে
আমাদের আসলে যদি এত জেনার থাকতো তাহলে আমরা অনেক রিচ হয়ে যেতাম। আচ্ছা, তাহলে তো ভেরিয়েশন মানে অনেক রকম হতো, কারণ এখন যা দেখা যায় যে আমাদের হয় না, কিন্তু আমাদের খুব কাছাকাছি। হ্যাঁ, কারণ যেটা দেখা যায় বাংলাদেশে যে আপনার একটা জনরা আসলো ওইটা সবার এত ভালো লাগে যে সবাই ওই ধাঁচের গান বের করা শুরু করে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা কোনো কিছু কপি করতে চাই না, কোনো কিছু রিমিক করতে চাই না, কিন্তু একটা প্র্যাকটিস ঢুকে গেছে আমাদের দেশের মিউজিকেও, সেটা হচ্ছে যে রিমিক্সের প্রবণতা অসম্ভব বেড়ে গেছে। এটা তো খুব সহজে পপুলারিটি পাওয়া যায়, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার ওই কপিং বলতে আমি মেন করতেছি মেটাল করবো, তো সেটার মধ্যে আমাদের দেশে একটা চর্চা থাকতে পারতো, মানে আমাদের ভাষাতেও করা সম্ভব। কিন্তু যদি ওইটাকে জাস্ট কোনো কাউকে ইমিটেট করা হয় তাহলে সেটাতে অ্যাচিভমেন্ট কি, নিজের বলে কি থাকলো? ওই নিজে ইমিটেট করতে পারলো ক্লিনলি না, ওই যে লিরিক্সটা নিজের সব সময় হয় না, বাংলা লিরিক্স ওইটাই বলতেছি যে চলে আসবে। আমরা খুব আশাবাদী যে এটা ডেফিনেটলি আসবে। আমাদের তো দেশের বয়সও খুব বেশি না। তাও ঠিক, মানে অনেক ইয়ং না। আর হচ্ছে মানে যে কারণে মানে এলআরবি প্রমিথিউসের সাথে শিরোনামহীনের নামটা শোনা একটু ডিফারেন্ট লেগেছে, যে ওয়াও। আমি যে সেটা বলছিলাম ভাইয়াকে এখানে যে এটা মানে আমাদের মেইন স্ট্রিমের মানুষ যে অ্যাটলিস্ট যে জানে শিরোনামহীন নামটা, আমার তো মনে হয় যে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট, রাইট? হ্যাঁ, এটা আমরাও খুব অবাক, আমরা একেবারে অবাক হয়ে গেছি যে জানলো কিভাবে। না, আমার মনে হয় কি ভাইয়া যে আমাদের গান আমরা ছাড়া কেউ শোনে না। আমার মনে হয় কি ওই যে 69 নাটকে যে গান ইউজ করেছে হাসিমুখ আর হচ্ছে হয় না গানটা, আমার মনে হয় যে এই কারণে মানে অনেকেই জেনেছে আপনাদের নাম এবং অনেকের ভালো লেগেছে গানগুলো। আই গেস এটা ডেফিনেটলি একটা কারণ ছিল, রাইট? তবে এলআরবি এন্ড প্রমিথিউসের সাথে শিরোনামহীন নমিনেটেড হয় 2004 এ। 2005 এ নমিনেশন ছিল সোল, শিরোনামহীন এন্ড আর্টস। তো মানে আরো অনেক উন্নতি হচ্ছে বাংলাদেশে। আমার মনে হলো যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট যে আমাদের দেশের মানে যারা এই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি গুলো করছে তাদের মেন্টালিটিও মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে, দে আর গেটিং স্মার্টার। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, কারণ মানে আমি যেটা লক্ষ্য করছি ইদানিং কালে আপনার ধরেন বাংলাদেশের পপ সং একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এখন মানুষ ডলি সায়ন্তনীর গানের বদলে ধরেন আপনি ফুয়াদ ভাইয়ের গান শুনে। ডলি সায়ন্তনী ইজ আ গুড সিঙ্গার, ওকে? টিপিক্যাল বাংলা গান গেতে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা অ্যাপ্রিশিয়েট করতেই পারি, কোনো সমস্যা তো নেই। আচ্ছা ভাইয়া, আপনাদের করা কোনো পছন্দের কোনো গান বলতে পারবেন, লাইক কয়েকটা টাইটেল? রাইট নাও আমার যেটা মনে পড়ছে যে জাহাজি অ্যালবামে আমাদের একটা ইনস্ট্রুমেন্টাল আছে অবাক ভ্রমণ, মানে আমার পার্সোনালি খুব পছন্দ। আমারও খুব পছন্দ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর লালনীল গল্প আমার খুব পছন্দ। আমার আল্লাহ, এই অ্যালবামের দিকে যদি তাকাই তাহলে এখানে একটা ট্র্যাক ছিল যেটা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম, এটা হচ্ছে অনেক আশা নিয়ে 9 নম্বর। তো ওইটা আমার খুব প্রিয় আর সম্পূর্ণ ব্যান্ডেরই প্রিয়, কারণ ওই গানটার জন্য আমরা যেটা করেছি এটা একটা স্টোরি হতে পারে। পুরো অ্যালবামের কস্ট আর ওই গানটার কস্ট সমান, এত চেষ্টা ওইটার পিছনে করা হয়। কিন্তু হোয়াট এভার, মানে আমরা খুব লাকি না, আমাদের দেশে অর্কেস্ট্রেশনের সাউন্ড আনাটা খুব ডিফিকাল্ট। মানে রিয়েল চেহারাটা এটা আসলে বার হয় না। তো মানে এরকম কোনো চান্স আছে যেটা আপনারা আরেকবার চেষ্টা করবেন যখন, কারণ এখন তো ধরেন আপনার টেকনোলজি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার মানে নতুন হ্যাঁ, ইনশাআল্লাহ এটা খুব দ্রুত ওভারকাম করব, এই অ্যালবামেই করব। এবং ভাইয়া আমার আর ভাইয়ার দুজনই খুবই পছন্দের একটা গান হচ্ছে ইচ্ছে ঘুরি, আপনাদের টাইটেল ট্র্যাক সেকেন্ড অ্যালবামের। মানে গানটা এত জোস, তো আপনাদের মানে কনসেপ্টটা মানে কোথা থেকে, সেটা হলো মানে আসল কথা, মানে কনসেপ্টটা ছিল ওই যে একটা লাইনে প্রকাশ করা হয়েছে, এটা আকাশের নীল যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যে কালচারটা শহরে ডেভেলপ করছি সেটাতে আমাদের আকাশের নীলটা হারিয়ে যাচ্ছে। এটা শহরের কথা তো একবার বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ওই জন্যই মানে করা, কারণ মানে আমার কাছে কথাগুলো এমন সুন্দর লাগে আর মানে খুবই সুন্দরভাবে প্রকাশ করা। ইনফ্যাক্ট লিরিক্যালি আমরা যেটা ট্রাই করি, আমরা খুব শর্ট একটা স্প্যান, টাইমের দিক থেকে বলেন, এরিয়ার দিক থেকে বলেন, খুব ছোট্ট একটা জায়গা থেকে আমরা কাজটা করি। আচ্ছা, যে মানে খুব বেশি কথা বলবো না, একটা ছোট্ট এরিয়া নিয়ে কাজ করব অথবা কয়েক সেকেন্ড নিয়ে কাজ করব, মানে এরকম একটা টিমে চলে যাই প্রথমে, তারপরে সেটাকে ডেভেলপ করে দ্যাটস ওয়াই হয় কি যে আমাদের যে কথাটা আমরা বলতে চাই সেটা খুব ক্লিয়ারলি বলতে পারি।
যদি এমন হতো যে আমরা একজন লোকের লাইফস্টাইল নিয়ে কথা বলা শুরু করলাম, তার জীবনী, টোটাল জীবনী, তাহলে কিন্তু ওনার লাইফটা তো অনেক বড়, তাই না? জি। 3 মিনিটের গানে সেটাকে এক্সপ্রেস কিভাবে করবো? তখন পুরো একটা অ্যালবাম ডেডিকেট করতে পারেন আর কি। এটা হচ্ছে মানে আমাদের প্রধান গোল থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে হলো যে আপনাদের এখন পর্যন্ত যে গানগুলো বের হয়েছে এর মধ্যে কোন গানটা আপনি বলবেন যে মানে একটা টার্নিং পয়েন্ট ছিল শিরোনামহীনের জন্য? হাসিমুখ। খুবই অ্যাচিভমেন্ট। হাসিমুখ। তোমাকে জিজ্ঞেস করি নাই। হাসিমুখ টার্নিং পয়েন্ট হতে পারে, পপুলারিটি দেখে সেটি মনে হয়। সোফার হাসিমুখের ঘটনা হচ্ছে যে আমাদের যে লাইন আপটা আপনি জাহাজিতেও দেখছেন, ওই লাইন আপটাও তৈরি হওয়ার আগে, অনেক আগে আমি একা ওই গানটা রেকর্ড করতেছি। ও আচ্ছা। ওইটাকে আমি আমার ব্যান্ডের টার্নিং পয়েন্ট বলে মনে করবো না। আচ্ছা আচ্ছা, তো এটা আপনার টার্নিং পয়েন্ট আসলে রেকর্ডের অবস্থায় ব্যান্ড পাইছে, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, তো ব্যান্ডের জন্য কোন গানটা মনে করবেন? ব্যান্ডের জন্য বলতে হবে ইচ্ছেঘুরি অ্যালবামটা। দ্যাটস ওয়াই ওখান থেকে যদি দিতে হয় তাহলে ক্যাফেটেরিয়া আর ভবঘুরে এই দুইটা গানকে আমি টার্নিং পয়েন্ট করি। গানের কথা যেহেতু হচ্ছে ভাই, এই নিয়ন আলোয় স্বাগতম এই অ্যালবামে আপনাদের গানের টাইটেল কি? আমাদের গানটার টাইটেল হচ্ছে মুঠোফোন। কি? মুঠোফোন মানে সেলফোন। সেলফোনটাই সাবজেক্ট, মানে সেলফোনের একটা ছোট্ট ঘটনা বলা হচ্ছে, এরকম একটা ব্যাপার। ও তার মানে অন্যান্য গানগুলোতে হচ্ছে একটা মানুষের জীবনের ছোট্ট একটা অংশ নিয়ে গান করা, আর এটা হচ্ছে একটা সেলফোনের ছোট্ট একটা অংশ নিয়ে একটা সেলফোনের জীবনের ছোট অংশ। হ্যাঁ, অবশ্য আমরা যে মানুষের জীবন নিয়ে করেছি ব্যাপারটা তা না, মানে যে কোনো একটা সাবজেক্ট নির্ভরই হয়। যেমন ক্যাফেটেরিয়া তো শুধু ক্যাফেটেরিয়াটা নিয়ে করা, জি, মানে ওটার মূল সাবজেক্ট ক্যাফেটেরিয়া। আচ্ছা ভাইয়া, আমরা জানতাম যে মানে বাংলার নাকি গান করার কথা ছিল। হ্যাঁ, বাংলা ট্র্যাক করার কথা ছিল, এখনো কথা আছে। ওরা এখনো বলছে যে ওরা একটা ট্র্যাক, কিন্তু মানে কনফার্ম না এখনো দেয় নাই আর কি, মানে আচ্ছা স্বাভাবিক হতে পারছে না। তো অ্যালবামটা কবে নাগাদ বের হবে? অ্যালবামটা বের হবে ঈদে। কোন ঈদে? ঈদুল ফিতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা রমজান মাসের 15 তারিখ, মানে 15th রমজান, এই টাইমটাতে আমরা রিলিজ করে দেবো। এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, যেন আমরা সবাইকে ঈদ গিফট হিসেবে দিতে পারি। সাধারণত 15 দিন আগে রিলিজ। আচ্ছা আচ্ছা, সবাইকে ঈদ গিফট হিসেবে দেওয়া যাবে, সেটাই। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট। আর এগেন মানে ইটস রিয়েলি অ্যান অনার যে আমার এত পছন্দের একটা গানের যে স্রষ্টা তার সাথে কথা বলতে পারলাম। থ্যাংক ইউ, আই এম ফিলিং অনার। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আর আপনাদের বন্ধ জানালার জন্য অপেক্ষা করছি, আপনাদের নেক্সট অ্যালবাম আর নিয়ন আলো স্বাগতমের জন্য তো অবশ্যই অবশ্যই, এটা তো জেনেই গেলাম কবে বের হবে। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খোদাফেজ। আচ্ছা, খোদাফেজ। ওয়েল, লুকস লাইক আমাদের তো ঈদে বের হচ্ছে তাহলে নিয়ন আলো স্বাগতম। এখন জি সিরিজ থেকে বের হচ্ছে, সো আমি তো মনে মনে এক্সপেক্ট ঠিক করছি না, বাট করছি যে আর একটা রিলিজ ডেট ড্রামা হয়তো বা শুরু হবে। কিছু মানে এই বছর একটা স্ট্যান্ডার্ড থিম ছিল এটা, তাই না? যদিও জিয়া ভাইয়ের আমি আগে ওনার ফোরামে একটা কমেন্ট দেখলাম, যিনি বলতেছিল যে মেবি দিস ইজ দ্য অনলি অ্যালবাম দ্যাট উইল রিলিজ ইন টাইম ফ্রম জি সিরিজ। ওয়াও, ইউ নেভার নো, তাই না? কি না কি হতে পারে, কি হতে পারে, রাইট? তো আমাদের 10 নম্বর পর্বের গানের কালেকশন কি? ওয়েল, আমাদের মেইন অডিয়েন্স যেহেতু বাংলাদেশের বাইরের মানুষজন, সো আমি চিন্তা করছিলাম যে আমরা সবসময় বাংলাদেশ মিস করি, এবং খুব রেয়ারলি কিছু গান থাকে যেসব গানের সাথে আমরা অ্যাজ আ প্রবাসী আমরা রিলেট করতে পারি, যেসব গান আমাদের কথা বলে যে মানে আমরা বাংলাদেশকে এভাবেই মিস করি, আমরা এভাবেই বাংলাদেশের প্রতিটা সময় প্রতিটা উৎসবে আমরা বাংলাদেশ মিস করি, আর এইভাবে আমাদের বাংলাদেশের প্রতি একটা টান আছে, একটা মায়া থাকে। নো ম্যাটার আমরা যত দূরেই যাই কিংবা যত কাছেই থাকি, আমাদের বাংলাদেশ সবসময় আমাদের মনেই থাকে।
তো আমি চিন্তা করছি, আমি একটা কথা বলি, আপনি চিন্তা করে দেখেন যে আমরা যেহেতু পৃথিবীর মধ্যেই আছি, আমরা তো বাংলাদেশে কত ইজিলি যেতে পারি। এখন যদি আমরা চাঁদে থাকতাম তাহলে মানুষের কিরকম খারাপ লাগতো? ওয়েল, যদি আমরা চাঁদে থাকতাম তাহলে আমার মনে হয় যে রকেট অনেক খুবই ইজি, কি বলবো, সহজলভ্য একটা যানবাহন হতো। তো তখন মনে হতো, তখন আমরা আর কি বলবো, তখন আর আমরা গান তখন বানাতাম যে পৃথিবী থেকে দূরে অন্য গ্রহে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তাহসান একটা গান আছে চতুর্থ মাত্রা, গানটা হচ্ছে লাইক ইট গোজ সামথিং লাইক দিস, যে আজ আমি অন্য কোনো গ্রহে। বাট গানটা অবশ্যই মানে প্রবাস রিলেটেড, রাইট? কিন্তু গানটা খুবই সুন্দর। তারপর আর্কের একটা গান ছিল, সেটা হচ্ছে এই দূর পরবাসে। গানটা এত সুন্দর, আমি এটা শুনেছিলাম আমি যখন বাংলাদেশে ছিলাম সেই 95 এর দিকে। তো তখন তোমার কেমন লাগছে? মানে চিন্তা করে দেখো। হ্যাঁ, তখন জাস্ট আমার কাছে মনে হয়েছে জাস্ট অ্যানাদার সং। হ্যাঁ, গানটার সুরটা সুন্দর, হ্যাঁ কথাগুলো সুন্দর, ভালো লাগছে। আমার মামা খালারা যখন বাংলাদেশে আসতো তখন তখন বুঝতাম যে আচ্ছা, দিস ইজ হাউ দে ফিল। বাট এখন এখানে আসার পরে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি রিলেট করতে পারি যে এই দূর পরবাসে তারাগুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। হ্যাঁ, কারণ মানে আমার যেটা হয়েছিল যে আমি এখানে আসার দ্বিতীয় বা তৃতীয় বছর, অ্যাকচুয়ালি দ্বিতীয় বছরেই তখন তোমার অর্থিনের অ্যালবাম বের হলো যেখানে ছিল প্রবাস থেকে। আর মানে শুনে মানে অনেকটা চোখে পানি আসার মতো, কারণ মানে একদম ওরকমই মনে হয় যে আমাদের জীবন কত ব্যস্ত, মানে আমরা আসলে ওরকম ভাবে আর কিছু করি না, কিন্তু দেশে থাকতে কত রকমই দুষ্টামি না করতাম। আর এই গানটার মধ্যে মানে 3টা ডিফারেন্ট মানুষের জীবন নিয়ে করা হয়েছে, সো এনিবডি ক্যান রিলেট টু। তারপর নরিনের একটা গান আছে, ওর যে অ্যালবামটা বের হলো কিছুদিন আগে, অতলান্তিক পারে, ওর ওই প্রশান্ত মহাসাগর না আটলান্টিক, ওই একই কথাই তো, তাই না? একই কথা। তুমি চিন্তা করে দেখো, প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর, তাই জন্য মানে সেকেন্ড বড়। ওকে, হ্যাঁ, তাই জন্য মানে প্রশান্ত মহাসাগর মানে ইটস মোর স্ট্রেসফুল। কিন্তু একই কথাই তো, তুমি আমেরিকায় আসতেছো প্রশান্ত পার হয়ে। আমেরিকা আর বাংলাদেশের মাঝে প্রশান্ত, তারপরে আটলান্টিক। ওকে, সো প্রশান্ত কেন আগে আসতেছে না? বিকজ ও আমেরিকা থেকে বাংলাদেশের কথা চিন্তা করছে, নট বাংলাদেশ থেকে আমেরিকা। কি কথা তোমার? কি কথা? ও তো ফ্লোরিডাতে থাকে, সো আটলান্টিক ওর কাছাকাছি। দ্যাটস ট্রু। যদি সে ক্যালিফোর্নিয়াতে থাকতো তাহলে হয়তো প্রশান্ত মহাসাগরের ব্যাপারে হতো। না, গানটা খুবই সুন্দর, এই গানটার কথাগুলো খুবই সুন্দর। তারপর সুমনা হকের একটা গান আছে, দেশ থেকে দূর প্রবাসে। এই গানটা মোটামুটি সুন্দর। সুমনা হক obviously ওর ভয়েস তো অন্যরকম, so it was a nice song. হ্যাঁ, আর এছাড়া ধরো তোমার আনরিলিজ গানের মধ্যে যেমন তোমার এবং সৃষ্টির ছিল দেশের মাটি, যেটা মানে আমরা শুনেছি কিন্তু এখনো কোয়াইট রিলিজ হয় নাই। তো এরকম আসলে মানে বেশ কয়েকটা আছে, এবং ইটস জাস্ট নাইস, মানে আমরা আসলে এখন প্রবাসী থেকে একদম ডাইরেক্ট রিলেট করতে পারি। হ্যাঁ, আর যেহেতু গান এরকম আরো হচ্ছে, দ্যাটস বিকজ এখানে অনেকে গান করছেন, এখানে যারা থাকেন তারা বাংলা গান করছেন, লিখছেন, সুর করছেন, ব্যান্ড আছে যেমন আমরা বললাম বিআইএম এর কথা, তারপর অন্যান্য ব্যান্ডের কথা। সো আপনি যখন কোথাও থাকেন, যখন আপনি আপনার পুরো সময়টা একটা কিছুতে রিভলভ করে অটোমেটিকলি, তখন you write what you feel. হ্যাঁ, so or it's easier to write what you feel. oh wow. তো আমরা এখন আমাদের আপকামিং ব্যান্ড সেকশনে চলে যাই। তো এইবার কে আছে? ওয়েল, আমি একটা গান শুনলাম আমাদের ফোরাম থেকে, ব্যান্ডটার নাম হচ্ছে TRVS, গানটার নাম হচ্ছে জোছনা, আর্টিস্ট নেম হচ্ছে অর্জুন। গানটা এত সুন্দর, ইটস জাস্ট অসম। ফার্স্টে হামিং যে করে একদম মনে হয় যেন অর্ণব, মানে একদম লিটারালি আমি 2-3 বার শুনেছি, যতবার আমি শুনেছি আমার কাছে মনে হয় যে একদম অর্ণবের মতো। গানটার কথাগুলো সুন্দর, সুর সুন্দর, আর কেমন যেন একটা খেলা খেলা ভাব আছে, লাইক মানে কেমন যেন একটু উপজাতীয় পাহাড়ি একটা ভাব আছে। গানটা সুন্দর, লাইক ডিফারেন্ট। তো আমরা গান শুনতে শুনতেই বিদায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফোরামে দেখা হবে। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শত ভালোবাসার টানে হৃদয় ছেয়ে যায়, মন আমার গেয়ে ওঠে সুরের মায়ায়। শত ভালোবাসার টানে হৃদয় ছেয়ে যায়, মন
আমার গে ওঠে সুরের মায়ায়